নমস্কার সবাইকে। আজকে আমরা আগামী যে এসএলএসটি পরীক্ষা রয়েছে সেই এসএলএসটি পরীক্ষাকে কেন্দ্র করে যে মক ইন্টারভিউ এবং যে আমাদের ইন্টারভিউ গাইডেন্স সেশন চলছে, সেইখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিশিষ্ট মানুষদেরকে আমরা নিয়ে আসছি। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেরকে আমরা এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছি। তারা গাইডেন্স প্রদান করেছেন। আজকে আমরা সেরকমই একজনকে পেয়েছি যিনি এই বিষয়ে আপনাদেরকে যথোপযুক্ত দিশা দেখাবেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দীপঙ্কর ঘোষ, যিনি গোল্ড মেডেলিস্ট এবং WBSCS অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ওয়েস্ট বেঙ্গল যে স্কুল এডুকেশন সার্ভিস, সেই সার্ভিসের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুল, তার স্কুলটা একটা বিখ্যাত স্কুল। এবং জানেন যে গভর্নমেন্ট স্কুলে চাকরি পেতে গেলে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু যেতে হয়। এবং স্যারের অভিজ্ঞতাও রয়েছে যে কিভাবে ইন্টারভিউ দিতে হয় এবং তিনি ইন্টারভিউ নিয়েছেনও। তার ইন্টারভিউ নেওয়ার যে অভিজ্ঞতা, এবং তিনি নিজেও কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিয়েছেন, কলেজ সার্ভিস কমিশন পরীক্ষায়, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এবং পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সমস্ত ক্ষেত্রেই তার কম বেশি অভিজ্ঞতা রয়েছে। এবং ইতিহাস বিষয়েও তিনি যথেষ্ট দক্ষ এবং পারদর্শী, তার যথেষ্ট সুনাম রয়েছে। শিক্ষক হিসাবে তার খ্যাতি রয়েছে। আমরা আজকে তাকে পেয়েছি, অত্যন্ত আপ্লুত। তিনি আমাদেরকে যেভাবে গাইড করবেন আমাদের স্টুডেন্টদের, সেটা তাদের খুবই কাজে লাগবে। আমরা মূল এই অনুষ্ঠানটাকে, এই আলোচনাটাকে দুটো পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা ইন জেনারেল কিছু প্রশ্ন রাখবো স্যারের কাছে। তারপরে আপনারা আপনাদের মাইক আনমিউট করে এবং ক্যামেরা আনমিউট করে, মানে ক্যামেরা ওপেন করে, কিংবা ক্যামেরা কেউ চাইলে নাও অন করতে পারেন, কিন্তু মাইক আনমিউট করে আপনারা আপনাদের প্রশ্নগুলো স্যারের কাছে রাখতে পারবেন। তো এবার প্রথম চলে যাই, সেটা হচ্ছে স্যার, যে এবারে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যে টিচিং ডেমনস্ট্রেশন সেটা নতুন করে যুক্ত হয়েছে এবং তার মার্কস রয়েছে 10 নম্বর এবং ইন্টারভিউর জন্য 10 নম্বর। ফলে রিটিন পরীক্ষায় অনেকে হয়তো খানিকটা পিছিয়ে থাকলেও ইন্টারভিউর এই 20 নম্বর কিন্তু তার প্যানেলে ফাইনালি তার সিলেকশন হওয়া না হওয়া এটা কিন্তু নির্ভর করবে। এবং প্রথমের দিকে র্যাঙ্ক থাকলে সে তার বাড়ির কাছে স্কুল পাবে। এবং এই ক্ষেত্রে মক ইন্টারভিউ এবং এই যে ডেমনস্ট্রেশনের যে অনুশীলন, সেটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি আমাদের আজকের অনুষ্ঠানের মূল চালিকা শক্তি আমাদের প্রিয় স্যার আমাদের রামকৃষ্ণ মিশনের একজন প্রমিনেন্ট শিক্ষক এবং আমি নিজেও রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম। স্যার লেখালেখিও করছেন, স্যারের বইও আমি পেয়েছি, রামকৃষ্ণ স্যারের বইটাও খুব সমৃদ্ধ। আজকে আমার বলতে ভালো লাগছে যে স্যারের সঙ্গে আমি প্রথম কোনো একটা সেমিনারে একসঙ্গে আলোচনা করছি ছাত্রছাত্রীদের হিতার্থে। স্যার খুব অল্প সময়ে আমার সম্পর্কে একটু বলার জন্য প্রয়াস করেছেন, স্যারকে ধন্যবাদ। আমি একটু আমার সম্পর্কেই বলছি, কিছুটা অসম্পূর্ণতা রয়েছে, স্যারের কোনো দোষই নয়, দোষটা আমার নিজের, আমার বলা হয়ে ওঠেনি। কেননা যে মাস্টারমশাই আমাদেরকে গাইড করতে এসছেন আগে তাকে জানতে হবে। যেমন আমরা রামকৃষ্ণ স্যারকে জানেন, তিনি রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের সঙ্গে সংযুক্ত রয়েছেন। শুধু সংযুক্ত নন, তিনি সেখানকার একজন প্রমিনেন্ট হিস্ট্রি শিক্ষক হিসাবে সুপরিচিত। তেমন আমি ডক্টর দীপঙ্কর ঘোষ, আমি 2012 সালের MA ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট। বেলুর রামকৃষ্ণ মিশন থেকে আমার বিএড, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে এমফিল এবং আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 2024-এ PhD অ্যাওয়ার্ডেড হই। ব্যক্তি জীবনে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষক নিয়োগ সংক্রান্ত এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষাটি আমি দিইনি এবং সেই পরীক্ষাটিতে আমি কর্ম করিনি। আমি প্রাথমিক স্কুলের চাকরি করেছি,
আমি এসএসসি স্কুলে চাকরি করেছি বহরমপুর কাজীপাড়া হরিদাস স্মৃতি বিদ্যাপীঠ। সেখানে আমি এসএসসিতে চাকরি করে সেই চাকরিটি ছেড়ে 2019 সালে পিএসসিতে এসেছি। তার আগে আমি প্রায় 6 বছর বনগাঁতে নহাটা কলেজে আমি ইতিহাস বিষয়ের অতিথি অধ্যাপক ছিলাম। ব্যক্তি জীবনে অসংখ্য ইন্টারভিউ দিয়েছি। বিগেস্ট ইন্টারভিউ ছিল আমার পিএসসি ইন্টারভিউ এবং ছিল ইন্ডিয়ান নেভির এডুকেশন ইন্সট্রাক্টর। বস্তুতপক্ষে বলা যেতে পারে যে ইন্টারভিউটা হচ্ছে আমাদের এখন মানে লাইফ লাইনের মতো একটা। আর একটা বিষয়, স্যার আপনাদেরকে বা তোমাদেরকে রিটেন পাস করতে সাহায্য করেছেন, স্যারের বই স্যারের ক্লাসেসগুলো, এটা বিশ্বাস রাখি। কিন্তু আমাদের এটা ভুললে চলবে না, স্যারের কথা দিয়েই বলি যে ইন্টারভিউ হচ্ছে তোমাদের মেন এক্সামিনেশন। তোমরা রিটেন যেটা দিয়ে এসছো এটা দিয়েছো ডেমো। রিটেন পাস করলেই তুমি কিন্তু পাস মানে চাকরি পেলে না। তোমাকে ইন্টারভিউর জন্য সঠিকভাবে প্রস্তুত হতে হবে। এবং স্যার যেটি বললেন যে ডেমোস্ট্রেশন, ডেমোস্ট্রেশন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি মনে করি এটা মেন পরীক্ষা। কেন? কারণ একজন শিক্ষার্থী শিক্ষার্থী না বলে সব থেকে সমীচীন একজন চাকুরি প্রার্থী সে কতটা জানে, তার একাডেমিক মার্কস কতটা স্ট্রং, সে কতটা পরিপাটি, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থী সে একজন চাকুরি প্রার্থী সে বিদ্যালয়ে গিয়ে একাদশ দ্বাদশ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সে কতটা কন্ট্রোল করতে পারছে, সে কতটা শিক্ষার্থীদের কাছে পৌঁছে তার অভিমত বা তার বিষয়টিকে তাদের মধ্যে ইনপুট করতে পারছে। এই বিষয়টাই কিন্তু ইন্টারভিউ বোর্ডে বিশেষ করে দেখা হয়। সেখানে সে কালো না ফর্সা, লম্বা না বেটে, রোগা না মোটা, কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, কলকাতাতে না যাদবপুরে, না ওয়েস্ট বেঙ্গল স্টেট না নর্থ বেঙ্গল, ডাজ নট ম্যাটার, ডাজ নট ম্যাটার। এটা কোনো বিষয়ই নয়। তার একাডেমিক মানে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কতটা আছে সেটাও কোনো বিষয় না। বিষয় হচ্ছে সে কতটা সাবলীনভাবে সুস্থ সুন্দরভাবে তার বিষয়টিকে সে উপস্থাপিত করতে পারে সুধীজনের সামনে। অর্থাৎ তাদেরকে ইমপ্রেস করতে হবে। এই ইমপ্রেসমেন্ট ড্রেস দিয়ে নয়। আমি আমি যে স্কুল সার্ভিস কমিশনটিতে চাকরি পেয়েছিলাম সেটা ছিল 2016। ওই 16 ব্যাচে আমি চাকরি পেয়েছিলাম এবং আমি জয়েন করে 19-এ ছেড়ে দিই। আমার পরে যে ছেলেটি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন সেই ছেলেটি একটা হাওয়াই চপ্পল পরে এসেছিল, হাওয়াই চটি। আমার খুব মনে আছে, হাওয়াই চটি পরে এসেছিল এবং একদম ক্যাজুয়াল একটা গেঞ্জি আর হাওয়াই চটি পরে এসেছিল। সেই ছেলেটিও আমার সঙ্গে চাকরি পেয়েছিল। তার নাম ছিল জয়দীপ। আমার আজও মনে আছে। সবাই তাকিয়েছিল, আরে জয়দীপ হাওয়াই চটি পরে এসছে ইন্টারভিউ বোর্ডে, মানে একটা গ্রুপ ডি এর মতো। কিন্তু জয়দীপ ইন্টারভিউ বোর্ডে গিয়ে তার বক্তব্যটাকে খুব ভালো করে সে উপস্থাপিত করে আসতে পেরেছে। কাজেই আমাদের রামকৃষ্ণ স্যার যেভাবে তোমাদের রিটেনের জন্য তৈরি করে দিয়েছে, তোমাদেরকে একটা জীবন যুদ্ধের 50% আগিয়ে দিয়েছে। আর যে 50% বাকি আছে, এই 50%-এ রামকৃষ্ণ স্যারের ভূমিকা আছে। রামকৃষ্ণ স্যারের ভূমিকাটা হচ্ছে ইনডাইরেক্ট। এখানে ডাইরেক্ট ভূমিকাটা নিতে হবে আমাদের সম্মানিত চাকুরি প্রার্থীদেরকে। কেন? কারণ ইন্টারভিউ বোর্ডে কিন্তু তোমার হয়ে আমি বলে দিয়ে আসতে পারবো না, বা রামকৃষ্ণ স্যারও বলে দিয়ে আসতে পারবেন না। ওখানে তোমাকেই বলতে হবে। আর এটাই সেই উপযুক্ত সময় নিজেকে তৈরি করা, নিজেকে শান দেওয়া, নিজেকে মাঞ্জা দেওয়া, নিজের দুর্বল জায়গাগুলোকে সবল করে তোলা। এটা একটা টেকনিক, এটা একটা প্রশিক্ষণ, এটা একটা শিক্ষণীয় বিষয়, এটা একটা আর্ট। আমি আমার জায়গাটাকে ছোট্ট একটা উপমা, নট উদাহরণ, একটা উপমা দিয়ে আমি বেরিয়ে আসছি যে আমাদের ছোটকালে আমাদের
মায়েরা, পিসিরা, মাসিমণিরা বলতেন কি, যে আর বলিস না। আমি এটা কিছুদিন আগে একটা সেমিনারে বলছিলাম যে আমাকে ওই তোর বাবা টাবা দেখতে আসলো, আমি তো লুকিয়েই পড়ছিলাম, আমাকে ধরে টরে বসিয়ে দিল তাদের সামনে, তারপরে বিয়ে হয়ে গেল। সেটা ছিল 1970-80-র দশক। আজকের কিন্তু আমাদেরকে রীতিমতন একটি ছেলেকে দেখতে আসলে বা একটি মেয়েকে যদি দেখতে আসে বিবাহের জন্য, তাহলে কিন্তু শান দিতে হয়, মানজা দিতে হয়। সেই যুগে আমরা ফিরে এসেছি। সরকারি চাকরির ক্ষেত্রেও তাই। এখানে যদি 1.6 এই অনুসারে টাকা হয় বা 1:6 অনুসারে টাকা হয়, কেউ কিন্তু আপনার তোমার জায়গাটা ছেড়ে দিয়ে আসবে না। তোমাকে ওটা লড়াই করে আর্ন করতে হবে, বুঝে নিতে হবে। আমরা হচ্ছি অনুঘটক, আমরা প্রসেসিংটা বলে দিতে পারি, তোমাকে রাস্তাটা দেখিয়ে দিতে পারি, আসল ব্যাটিংটা করে আসতে হবে তোমাকে। সেজন্য তোমাদের আহ, যে কোয়ারিজ গুলো রয়েছে নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করো। আমি আমার ব্যক্তি জীবনের এসএসসি, পিএসসি, প্রাইমারি, কলেজ সার্ভিস কমিশন, পিএইচডি, এমফিল এর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাধিক ইন্টারভিউ ফেস করে এসেছি। নিশ্চয়ই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রামকৃষ্ণ স্যার, আপনি যদি কিছু বলেন। একদম খুব সুন্দর স্যার বললেন। আমি এরপরে যে বিষয়টা জানতে চাইবো, যে অনেকের মধ্যে একটা ধারণা থাকে না যে আসলে তারা কিভাবে, প্রথম যখন বলা হয় যে তার সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন সে প্রথমেই নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করবে সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থাকে। এবার কর্পোরেট চাকরির ইন্টারভিউর সঙ্গে এই স্কুলে শিক্ষকতার যে চাকরি, তার কিন্তু একটা পার্থক্য রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে মিল রয়েছে। বিশেষ করে যখন আমরা নিজেকে ইন্ট্রোডিউস করছি, এই জায়গাটা পার্টিকুলার আমরা কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে এটা ভুললে চলবে না যে ইন্টারভিউর টোটাল প্রক্রিয়ার মধ্যে আমরা কিন্তু কতগুলো পার্ট হিসাবে দেখতে পারি, এবং কতগুলো ভাগে বিভক্ত করা উচিত টোটাল ইন্টারভিউ প্রক্রিয়াটাকে। এই ইন্টারভিউ প্রক্রিয়াকে আমরা কতগুলো যদি ভাগে ভাগ করি, তার মধ্যে প্রথম পার্ট হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, অর্থাৎ নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে, নিজের সম্পর্কে বলতে হবে, নিজের পরিচিতি প্রদান করতে হবে। এটা হচ্ছে প্রথম একটা অংশ। তো এই প্রথম অংশটাতেই অনেকে ঘাবড়ে যায় এবং নিজের সম্পর্কে ঠিক সেভাবে উপস্থাপিত করতে পারে না, যেভাবে শুরুতে দীপঙ্কর স্যার নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করলেন। তো এক্ষেত্রে নিজেকে সুন্দর করে উপস্থাপন করা, এই যে প্রথম ইন্টারভিউর প্রথম অংশটা, এটা কিন্তু খুব ক্যাজুয়ালি অনেকের নেয়, কিন্তু এটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত। কারণ এই ইন্ট্রোডিউসিং পার্টটা যদি ভালো হয়, তাহলে কিন্তু একটা ক্যান্ডিডেটের যেরকম একটা আত্মবিশ্বাস তৈরি হয়, সেরকম ভাবে একটা কথা আছে যে ফার্স্ট ইমপ্রেশন, মানে এক্সামিনার যারা আছেন তাদের কিন্তু একটা ফার্স্ট ইমপ্রেশন একটা ভালো যদি ফেলা যায়, তাহলে সেটার একটা ইম্প্যাক্ট থাকে। এই জায়গাতে স্যার আপনার কি সাজেশন থাকবে? একদমই স্যার ঠিকই বলেছেন, খুব সঠিক জায়গাটা বলেছেন। খুব সংক্ষিপ্ত আকারে নিজেকে তুলে ধরা, খুব সংক্ষিপ্ত, মানে অতিরিক্ত কথা না বলে একদম টু দা পয়েন্ট অ্যান্সার দিয়ে তোমাকে তুলে ধরতে হবে। ফর এক্সাম্পল আমি আমার কথায় বলি, আমি যখন প্রথম পিএসসির ইন্টারভিউ দিয়ে বলি, সেখানে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাকে প্রথম স্যারের যে কথা ওই প্রশ্নটি করেছিল যে মিস্টার দীপঙ্কর, আপনার সম্পর্কে একটু বলুন, আপনার পরিচিতি। তো আমরা সাধারণত আমি অমুক স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি, তমুক স্কুল থেকে বিএ পাস করেছি, এটা বলে থাকি। কিন্তু এটা একদমই ভুল। প্রথমে শুরুটাই হবে তোমার ঘর থেকে, মানে গৃহ বা বাড়ি থেকে। যেমন আমি আমার ক্ষেত্রে যে নমস্কার স্যার, আমার নাম দীপঙ্কর, আমার বাবার নাম অমুক, মায়ের নাম তমুক, আমার বাড়ি। এই বাড়ি বলার ক্ষেত্রে আগে বলতে হয় জেলা, যে আমি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গা ব্লকের খণ্ডসরকরা গ্রামের বাসিন্দা। এটা একটা কিন্তু সাধারণত আমরা গুলিয়ে ফেলি যে আমার ওয়ার্ড নম্বর এত, এটা খুব শুনতে কেমন লাগে যে ওয়ার্ড নাম্বারটা না বলে আমি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গা ব্লকের খণ্ডসরকরা গ্রামের বাসিন্দা। তার আগে মা বাবার নাম। তারপরে যে স্যার আমার মাধ্যমিক
আমি দিয়েছিলাম অমুক স্কুল থেকে, মিরাটি হাই স্কুল থেকে, এবং আমি মাধ্যমিক পরীক্ষাতে 525 নম্বর পেয়ে তৎকালীন অর্থাৎ 2005 সালে আমি ফার্স্ট ডিভিশন পাই। পরবর্তী সময়ে আমি উচ্চ মাধ্যমিক দেবার জন্য বারাসাত মহাত্মা গান্ধী হাই স্কুলে ভর্তি হই এবং সেখান থেকে আমি এত পার্সেন্ট বা এই নম্বরটি পেয়ে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করি। তারপরে উচ্চশিক্ষা লাভের জন্য, এই কথাটা ঠিক এরকম হবে যে উচ্চশিক্ষা লাভের জন্য তারপর আমি বিএ ক্লাসে ভর্তি হলাম, এমনটি নয়। হ্যাঁ, তোমাকে তোমার ভ্যালুয়েশন তোমাকেই তৈরি করতে হবে যে যে তুমি উচ্চ শিক্ষিত। হুম, যে উচ্চ শিক্ষা লাভের জন্য তারপরে আমি বারাসাত গভর্নমেন্ট কলেজে ভর্তি হই এবং সেখান থেকে সম্মানের সঙ্গে আমি ফার্স্ট ডিভিশনে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমার যোগাযোগের সুবিধার্থে আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করি এবং সেখান থেকে আমার এটা প্রাপ্তি হয়। পরবর্তীকালে আমি শিক্ষকতা করব, এটাকে আমার জীবনের পেশা হিসাবে গ্রহণ করব, এটা ভেবেই আমি বিএড করবার জন্য বেলুড় রামকৃষ্ণ মিশনে ভর্তি হই এবং সেখান থেকে আমি বিএড সুসম্পন্ন করেছি। এইটুকু। হ্যাঁ, তোমার বলার মধ্যে একটা মাধুর্য থাকবে এবং বিভিন্ন কোর্সগুলোর আগে তুমি একটু ছোট্ট দু একটা শব্দ বা কথা বললে এটা শ্রুতি মধুর হবে। কেননা মাস্টারমশাইরা তো সকাল থেকেই একাধিক শিক্ষার্থীর বক্তব্য শুনছে। হ্যাঁ, এটা শুনে শুনে তারা খুব কনফিউজড, তারা খুব ক্লান্ত। তোমার মধ্যে, তোমার বলার মধ্যে যদি একটু অভিনবত্ব থাকে তাহলে তিনি কিন্তু সেখানে থেমে যাবে। এবং আমাদের স্যারের কথা দিয়ে বলবো, উনি ঠিকই বলেছেন, একদম ঠিক জায়গা, যে ইন্টারভিউকে আমরা যদি কয়েকটা পার্টে ভাগ করি, তার প্রথম পার্ট বা প্রথম মানে প্রিফেস হচ্ছে যে তোমার সম্পর্কে বলা, নিজেকে, যে আমি কে, সেই আমি কেটাকে খুব সুন্দরভাবে ছোট্ট করে যুক্তিপূর্ণভাবে তাদের সামনে উপস্থাপিত করতে হবে। এই উপস্থাপনায় কিন্তু ঠিক করবে যে তোমার প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে। মানে তোমার বলা, তোমার ভলিউম ঠিক আছে কি, একেবারে সেই মুখস্থর মতন গড় করে বলে যাওয়া নাই, বলাটার মধ্যে একটা অভিনবত্ব থাকবে, ব্রেকিং থাকবে, দাঁড়ি কমা স্ল্যাশ থাকবে। এইটা একটু তোমাদেরকে মেনটেন করতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, একদম একদম ঠিক বলেছেন। আমি এর পরে যে জায়গাটা স্টুডেন্টরা খুব ভুল করে সেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে আমি তো ইতিহাসের ছাত্র কিংবা আমি তো এডুকেশনের ছাত্র, আমি তো বাংলার ছাত্র, তো আমি আমার এরপরে হয়তো সরাসরি পরীক্ষকরা সরাসরি আমার বিষয়ে চলে যাবে। কিন্তু এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এসএসসির কিংবা যে কোনো ইন্টারভিউতে আমরা দেখি যে একজন আধিকারিক থাকেন, যিনি কিন্তু বোর্ড মেম্বার হিসাবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকেন। তিনি কিন্তু সাধারণত তার প্রশ্নগুলো এরকম হয় খানিকটা, যে যে জেলা থেকে এসছে সেই জেলার ঐতিহাসিক, ভৌগোলিক কিংবা তার যে রিজিওনাল কালচার, বলা যেতে পারে অনেকটা লোকাল হিস্ট্রি, লোকাল কালচার, এইগুলো সম্পর্কে সে জানে কিনা সেই জায়গাটাও কিন্তু আমরা দেখি যে সেটা জানতে চাওয়া হয়। এবং এক্ষেত্রে আমাদের বিশেষ করে নিজের জেলাটা ভালো করে জানা, এবং আমরা আমাদের জেলা সম্পর্কে যদি খুব ভালো করে না জানি তাহলে সেটাও কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ হিসাবে ধরা হয়। তার কারণ হচ্ছে আমি যে জায়গায় থাকি সেই জায়গা সম্পর্কে জানবো, সেই জায়গার ইতিহাস সম্পর্কে জানবো, কিংবা সেই জায়গার যদি কোনো বিশেষ ব্যক্তিত্ব থাকেন যিনি খুব বিখ্যাত তার সম্পর্কে জানা, বা কোনো হয়তো লোক সেখানকার যদি কোনো আহ লোক সংস্কৃতির দিক দিয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ জায়গা থাকে সেটাকে জানা, বা আমি যদি পুরুলিয়ার ক্ষেত্রে কেউ থাকেন সেক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি যে সেখানকার ছৌ নাচ সম্পর্কে তার জানাটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। তো এই ধরনের যে প্রস্তুতি, সাবজেক্টের প্রস্তুতির পাশাপাশি এই বিষয়গুলোর প্রস্তুতিকে আপনি ঠিক কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? একটু হ্যাঁ হ্যাঁ, ঠিক জায়গাটাকে আইডেন্টিফাই করেছেন আপনি। যেটা বললেন, এই যে মানে ইন্টারভিউ ক্ষেত্রে যখন আমি আমার সম্পর্কে
উপস্থাপন করলাম বা উপস্থাপনা করলাম, তারপরেই কিন্তু ওদের দ্বিতীয় প্রশ্নটা থেকে থাকে সেই শিক্ষার্থীর নামকে কেন্দ্র করে। নাম, দ্বিতীয় প্রশ্নটাই হয় নাম। মানে আমার অভিজ্ঞতা দেখেছি যে যখনই আমি বলছি যে আমি ডক্টর দীপঙ্কর ঘোষ বা দীপঙ্কর ঘোষ বলছি, তখনই মানে যেহেতু আমাদের সাবজেক্ট ইতিহাস, তখনই ওরা আহ, জানতে চায় যে আচ্ছা দীপঙ্কর, তাহলে তো অতীশ দীপঙ্করকে নিশ্চয়ই আপনি চেনেন। এখানেও আমাদের দেখা যাচ্ছে যে কোনো ছেলের নাম রাম হতে পারে, হ্যাঁ, কোনো ছেলের নাম রহিম হতে পারে, কোনো মেয়ের নাম দুর্গা হতে পারে। বস্তুত নিজের নাম, নিজের নামের মাহাত্ম্য কি, নিজের নামের সন্ধি বিচ্ছেদ কি, বা নিজের নামটার সঙ্গে ইতিহাসের কি কোনো সম্পর্ক আছে। যেমন কারোর নাম ইলোরা সরকার, আমি চিনি, আমার একজন ছাত্রী আছে তার নাম ইলোরা সরকার। তো তাকে প্রত্যেকটা বোর্ডেই যাওয়ার সঙ্গে সঙ্গেই আচ্ছা একটু আমার একটা খুব দরকারি ফোন আসছে। প্লিজ স্যার। আচ্ছা, এবারে আমাদের যেটা আলোচনা হচ্ছে যে জেলা, তাহলে আপনি যেই বলেছেন যে আমার উত্তর চব্বিশ পরগনাতে বাড়ি, তাহলে আপনাকে নেক্সট কোশ্চেন হবে যে আচ্ছা আপনার জেলার জাতীয় কংগ্রেসের প্রাথমিক পর্বের সঙ্গে যুক্ত ছিলেন এমন কাউকে কি আপনি চেনেন বা জানেন? তো সঙ্গে সঙ্গে তুমি বলে দিলে, আমি তুমিই বলছি তোমাদেরকে যে হ্যাঁ স্যার জানি তো, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ওনার ব্যারাকপুরে বাড়ি ছিল। এস এন ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যিনি জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নেতৃত্ব অবশ্যই, এবং শুধু তাই নয়, তিনি বিখ্যাত বাগ্মী ছিলেন। তারপরে তোমাকে বলতেই পারে ও আচ্ছা সুরেন্দ্রনাথ ব্যানার্জি ওনার ব্যারাকপুরে বাড়ি ছিল, বাহ ভেরি গুড। আচ্ছা ওনার লেখা বইয়ের নাম কি? ওনার লেখা বইয়ের নাম কি তোমরা সবাই জানো? এ নেশন ইন আ মেকিং। এবার পরের প্রশ্নটাই হবে আচ্ছা তুমি কি বইটা পড়েছো? সঙ্গে সঙ্গে উত্তরটা হবে না। কোনো লজ্জার কিচ্ছু নেই, কিচ্ছু লজ্জা, আমরা সাধারণত ছেলেমেয়েরা ভুল করে ফেলি, হ্যাঁ স্যার পড়েছি বা এরকম বলে ফেলি। যদি তুমি বলে ফেলেছো আমি পড়েছি, তাহলে তুমি ফেসে গেলে। আর যদি তুমি সত্যিই পড়ে থাকো, তাহলে বলবে হ্যাঁ আমি পড়েছি। আর যদি না পড়ে থাকো, তাহলে বলতে হবে যে স্যার বইটা আমি পড়িনি, তবে আমার খুব পড়ার ইচ্ছা আছে, আমার খুব পড়ার ইচ্ছা আছে, বইটা আমি এখনো পর্যন্ত পড়িনি। যদি বলে যে কেন পড়োনি, তখন তোমাকে এটা বলতে হবে যে স্যার প্রথমত হচ্ছে আমি বইটি কোনো লাইব্রেরিতে, আমার নিকটবর্তী লাইব্রেরিতে খুঁজেছিলাম, সেখানে আমি বইটি পাইনি। তবে হ্যাঁ আমি এখন শিক্ষক হিসাবে যখন নিজেকে প্রতিপন্ন করতে চাইছি, সেহেতু তো এগুলো আমাকে জানতেই হবে। মানে নিজের ঘাড়ে নিজেকে দোষটা নিয়ে নিতে হবে, এটা আমাকে জানতেই হবে। এগুলো কৌশল। ইন্টারভিউ হচ্ছে বিগেস্ট এক্সামিনেশন। তুমি যদি রিটেন দিয়ে আসো, রিটেনটা যদি 250 পাওয়ারের প্যারাসিটামল হয়, তাহলে ইন্টারভিউ হচ্ছে 1000 পাওয়ারের প্যারাসিটামল, এর তেজ অনেক বেশি। নিজের ঘাড়ে দোষ দিতে ভাই স্যার আমি তো এখন শিক্ষক হতে এসেছি, কাজে আমাকে এগুলো জানতেই হবে। বস্তুত আমি সেই সূত্রে আমি পড়ে নেব, জেনে নেব, কেননা আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে সেটা আমার মধ্য দিয়ে তাদের জানাতে হবে। এটা গেল, এটা একটা জায়গাতে আমরা সমাপ্ত করলাম। এর পাশাপাশি স্যার যেটি বলছিলেন, যদি তোমার বাড়ি পুরুলিয়াতে হয়, তাহলে তোমাকে ছৌ নাচ, এখন বলতেই পারে আচ্ছা সাধারণত ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তারা কোনো না কোনোভাবেই রাজ্য সরকারের গুড লিস্টেড শিক্ষক, গুড লিস্টেড ম্যান, বা কি বলবো, মানে তারা অনেকটা ক্লোজ হয়, সেজন্য তিনি ইন্টারভিউ বোর্ডে আছেন। তাহলে তিনি তোমাকে বলতেই পারে আচ্ছা পশ্চিমবঙ্গে পুরুলিয়ার যে ছৌ নাচ যে ব্যাপারটা ছিল, এটাকে কি কোনো একটা অর্গানাইজেশনাল রূপ, এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কি চেষ্টা চলছে পশ্চিমবঙ্গে? তাহলে তোমাকে পুরুলিয়ার ছেলে হলে জানতে হবে যে হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার এই ছৌ নাচকে কেন্দ্র করে একটা একাডেমি বা কিছু একটা করতে চেয়েছে বা করেছে। হ্যাঁ এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবং নিজের জেলাতে লাস্ট 5-6 মাসে রাজ্য সরকার যে যে অ্যাক্টিভিটিস গুলো নিয়েছে, তোমার জেলাতে যদি বড় কোনো হসপিটাল করে থাকে, তোমার জেলাতে যদি বড় কোনো কলেজ করে থাকে, তোমার জেলা যদি হুগলি হয়, তাহলে তুমি রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি যেটা সিঙ্গুরে হয়েছে, আমার ওই জেলাতে এখন পোস্টিং, এটা আমি জেনে বলছি। এখন তোমার জেলা মুর্শিদাবাদ হলে আমি সেটা জানি না। হ্যাঁ মুর্শিদাবাদে তোমার যেটা কেন কলেজ, ওটাকে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি করেছে। কেন? কারণ ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তারা
বেসিক্যালি শিক্ষা জগতের লোক এবং যারা স্কুল কলেজ এই ব্যাপারগুলো সম্পর্কে খুব ওয়াকিবহল, এরা কিন্তু তোমার সিলেবাস সম্পর্কে ওয়াকিবহল কম। ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ক্লাস 10-এর সিলেবাস কি, ওরা খুব একটা বলতে পারবেন না। কেন? কারণ এসএসসির ইন্টারভিউতে যারা থাকেন তাদের বেশিরভাগ জনই হচ্ছেন কলেজের অধ্যাপক। কলেজে দু একজন থাকেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দু একজন থাকেন আমাদের মতন যারা ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট স্কুলে আছে, পিএসসি। তারা বস্তুত পক্ষে এরা কিন্তু নিখুঁতভাবে 9, 10, 11, 12-এর যে সিলেবাস সে বিষয়ে কিন্তু তাদের স্বচ্ছ ধারণা নেই। এদের স্বচ্ছ ধারণা আছে অ্যানসিয়েন্ট, মিডিয়েবল, মডার্ন এবং ইউরোপের ইতিহাসের উপরে। এবং এরা মানে খুব ফ্র্যাঙ্কলি বলছি, এদের 50% লোক বা 65% লোক দে আর ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি রিলেটেড টু পলিটিক্স অ্যাট প্রেজেন্ট, পলিটিক্স ইন ওয়েস্ট বেঙ্গল। বস্তুত পক্ষে তারা কিন্তু কোথায় কলেজ হয়েছে, কোথায় ইউনিভার্সিটি হয়েছে, এরা এগুলো খোঁজ রাখে। তখন তোমার মুখ থেকে ওই কথাগুলো ওরা শুনলে ওরা খুব খুশি হবে। হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদ জেলাতে তো কেন কলেজটা তো ভেরি রিসেন্ট, ওটা মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়েছে এবং সেটির ফলে আমাদের জেলার বহু ছেলে মেয়ে উপকৃত হবে। এটা এবং নিজের জেলা শুধু নয়, নিজের ব্লক সম্পর্কেও তোমাকে খুব ওয়াকিবহল থাকতে হবে। যেমন যেমন আমরা যদি বলি যে এখানে ভেরি রিসেন্ট ধরো আমাদের জেলার কোনো একটা ব্লকে কোনো একটা কিছু ঘটে গিয়েছে, যেটাকে নিয়ে ধরো খুব বেশি নিউজ পেপারে লেখালেখি হয়েছে। ফর এক্সাম্পল নদিয়া জেলার আমি কথা যদি বলি, ওই যে তামান্না বলে একটি মেয়েটি, তার মৃত্যু হয়েছে। যদিও এই ধরনের প্রসঙ্গগুলো না আসা উচিত, আমি বোঝানোর হিতার্থে বলছি যে আচ্ছা তোমার তো বলছো ওই ব্লকেই বাড়ি, তুমি কি তাদের চেনো? তুমি যদি চেনো, হ্যাঁ স্যার আমি শুনেছি বা চিনি, কিন্তু এই ইনসিডেন্টকে কেন্দ্র করে তোমার উত্তর হবে নিউট্রাল। পলিটিক্যাল যদি যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন করেছে, আমি জানি আমার মানে যেহেতু আমার দীর্ঘ 14 সাল থেকে এই পর্যন্ত চাকরি, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করা হয়ে গেল, কলেজ, প্রাইমারি, হাই স্কুল, পিএসসি স্কুল, বহু মানুষের সঙ্গে কথা হচ্ছে, করেছে। তখনই বুদ্ধিমানের কাজ হবে নিউট্রাল রোল প্লে করা। যে স্যার যে কোনো মৃত্যুই তো বেদনাদায়ক, একটা শিশু বাচ্চা, এটা খুবই কষ্টের। তবে এটা ঠিক যে রাজনৈতিক ব্যাপারটা তো আমি জানি না, তবে আমাদের কাছে সেটা প্রথম বিশ্বযুদ্ধর মৃত্যুও যেমন বেদনাদায়ক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মৃত্যুও আমাদের কাছে বেদনাদায়ক, তেমনি আমার রাজ্যের একটা সাধারণ শিশুর মৃত্যুও তো আমার কাছে বেদনাদায়ক। তবে আমি রাজনৈতিক ব্যাপারটা স্যার এতটা খোঁজ নিতে পারিনি পরীক্ষার জন্য, তবে আমি জানার চেষ্টা করব। হুম, এইভাবে নিজেকে টেকনিক্যালি বার করে আনা, এটা যতটা আমি সহজে বলছি এতটা সহজ নয়। নিজেদেরকে আস্তে আস্তে তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে। জেলা এবং ব্লক, যেমন আমার কথা বলি, আমার বাড়ি উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গা ব্লক, এখানে একটা বিখ্যাত করুণাময়ী মন্দির আছে। আমার এসএসসির ইন্টারভিউ হয়েছিল বারাসাতে, তোমরা জানো যে দক্ষিণ, স্যার এটা কি দক্ষিণ পূর্ব জন? তো উত্তর 24 পরগনা নদিয়া নিয়ে এসএসসির হ্যাঁ, 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 হ্যাঁ। দক্ষিণ পূর্ব জোন এটা। তো আমার ইন্টারভিউটা ছিল বারাসাত, তোমাদেরও যাদের এই জোন এই বারাসাতেই হবে। তো আমাকে যখনই বললাম যে উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গা ব্লকের খন্ডসর, ও আমডাঙ্গা, আচ্ছা আমডাঙ্গা যে কালীবাড়ি আছে, আমার সঙ্গে সঙ্গে ওই কোশ্চেনটা ওখানে, আমডাঙ্গা কালীবাড়ি শুনেছি এটা খুব পুরানো। আমাকে বললো আচ্ছা এটার মানে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড কি, আপনার কিছু জানা আছে? আমি বললাম হ্যাঁ স্যার, এটা মুঘল সম্রাট আকবরের সময় তৈরি হয়েছে। বলছে মুঘল সম্রাট আকবর এই মন্দির? তখন আমার সাথে ডিনাই করছে যে আকবর এই মন্দিরটা তৈরি করেছে, অথচ আমরা জানি না, ইতিহাসে লেখা নেই। কেন? আমি এই কেনর উত্তরটা দিলাম খুব ছোট্ট করে, যে এই মন্দিরটা যখন দিল্লিতে মুঘল সম্রাট আকবর ছিলেন, তখন তোমরাও নিশ্চয়ই জানো যে আকবরের আগে অর্থাৎ আমাদের বাবর, হুমায়ুন, ঠিক আছে কি, বা শেরশাহ সুর, এরা কিন্তু কেউ বাংলাটাকে তাদের দখলে আনতে পারছিলেন না। তো আকবর তিনি বাংলা অভিযান শুরু করেন এবং তিনি এই বাংলা অভিযান করতে এসে প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছিল বার ভূঁইয়াদের, ঠিক আছে কি। এবং এই যে বার ভূঁইয়াদের বা প্রতাপাদিত্যের, রাজা প্রতাপাদিত্যের, তো তখন তিনি মানসিংহকে দায়িত্ব দিয়েছিলেন। মানসিংহ, আমি খুব শর্টে বলছি, খুব কলা কৌশল করে এই প্রতাপাদিত্যের গৃহ দেবী মা করুণাময়ী তার বিগ্রহটিকে চুরি করে আনে। চুরি করে দিল্লির মানে রাজস্থানের অম্বরকোটে নিয়ে গিয়ে সেখানে একটা মন্দির প্রতিষ্ঠা করে। তো এই যে প্রতাপাদিত্যের
আরাধ্য দেবী করুণাময়ীর মূর্তিটা চুরি করে নিয়ে গেলেন আকবরের সেনাপতি মান সিং। এতে প্রতাপাদিত্য পাগলের মতো হয়ে যায় এবং তার যে পূজারী তিনিও খুব ব্যাকুল হয়ে, তখন তো অবিভক্ত বাংলা, ঘুরতে ঘুরতে এই উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার তখন একটা জঙ্গল ছিল সেখানে অবস্থান করছিলেন। এবং এই সময় মানসিংহ স্বপ্ন পান যে তার যে প্রধান পূজারী রামানন্দ গিরি তিনি অস্থির, মৃত্যুর কোলে প্রায় ধাবিত হয়েছে তার বিগ্রহের অভাবে। তাই তিনি যেন ইমিডিয়েটলি বাংলাতে ফের আসেন এবং এসে তার অনুরূপ একটা মূর্তি করে একটা মন্দির প্রতিষ্ঠা করে যান। তো সেই মুঘল যুগ, সেই মূর্তিটা করা হয়েছিল কোষ্ঠী পাথরের, মানে অ্যান্টিক। অ্যান্টিক মানে মানে সাংঘাতিক মূল্য ওই পাথর, মানে মায়ের বিগ্রহটা মুঘল যুগের বিগ্রহ, সেই জন্য ওটা সবসময় পুলিশ ঘিরে থাকে। এবং এই মন্দিরটি চালিত হয় আগে কলকাতা হাইকোর্টের নেতৃত্বে, এখন হাওড়া ডিস্ট্রিক্ট জাজ এই মন্দিরের মাথায় আছে, ওই জন্য এটা অত ফ্লাস হয় না, মিডিয়াতে আসে না, সবসময় ওখানে ফোর্স থাকে প্রচুর। তখন আমি ব্যাপারটা ওদেরকে বুঝিয়ে বললাম, ওরা তখন শুনে খুবই খুশি হলো। ও আচ্ছা, আমরা ব্যাপারটা এটা জানতাম না, বাহ খুব ভালো, তো এটা আমাদের জানা হলো। তো তোমার জেলার, আপনাদের জেলার এরকম বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যেমন মানে যার বাড়ি হাওড়া তাকে তো বেলুর রামকৃষ্ণ মিশন নিয়ে প্রশ্ন করবেই, যে রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, তার প্রতিষ্ঠা, স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা, ঠিক আছে কি, এটা তাকে জানতে হবে। আবার যে ছেলেটির বাড়ি হাওড়া, তাকে বেলুরের পাশাপাশি ওই যে রেলপথ মার্টিন অ্যান্ড কি কোম্পানি, এটাও একটা ইতিহাসের অংশ, অনেকে গবেষণার কাজে ইউজ করছে। যার বাড়ি হুগলি, তাকে চুচুড়া শ্রীরামপুরের ঐতিহাসিক গুরুত্বগুলো জানতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। নিজের জেলা সম্পর্কে যদি তুমি কথা বলতে না পারো, তাহলে কিন্তু তোমাকে বলবে নাসুদানি। নাসুদানি মানে নাথিং ফর গুড, যে ইউ উইল গেট লট নাম্বারস অফ ডিগ্রি, তুমি অনেক মার্কস পেয়েছো, কিন্তু তুমি তোমার জেলা সম্পর্কে, তোমার পারিপার্শ্বিক, রাজনৈতিক বা সামাজিক ঘটনা সম্পর্কে তুমি অবগত নও। তাহলে তোমাকে ছাত্রদের কন্ট্রোল করতে হবে, ছেলে মেয়েদের কন্ট্রোল করতে হবে, সেই কন্ট্রোল করতে পারবে যে পড়াশোনার পাশাপাশি সামাজিক, রাজনৈতিক সমস্ত বিষয় সম্পর্কে অবগত। বস্তুত এই কনসাসনেস, তুমি জানো ব্যাপারটা, তুমি তার ডিপ জানো না কিন্তু জানো, এই জানাটা কিন্তু তোমাকে জানাতে হবে। না স্যার আমি তো শুনিনি হাওড়াতে কোনো রেল কোম্পানি ছিল বলে, মুশকিল হয়ে যাবে। ঠিক আছে কি স্যার, চুচুড়া শ্রীরামপুর ডাচেদের ছিল ওলন্দাজ, স্যার এটা না আমার ঠিক জানা নেই। এটা বান্ধবীকে বলতে পারো, বন্ধুকে বলতে পারো, কিন্তু তুমি রুজি রুটির জন্য গিয়েছো, রাষ্ট্র তোমার ভান নেবে। বস্তুত রাষ্ট্র তোমাকে যাচাই করে নেবে যে তুমি রাষ্ট্র সম্পর্কে কতটা জানো। বুঝে গেল? স্যারকে আমি ফেরও বলবো, খুব ভালো একটা জায়গা, নিজের ডিস্ট্রিক্ট, নিজের ব্লক, নিজের মিউনিসিপ্যালিটি সম্পর্কে পূর্ণ, স্বচ্ছ ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড জেনে যেতে হবে। লাস্ট ৫-৬ মাসের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যদি উল্লেখযোগ্য কোনো ইনফ্রাস্ট্রাকচার, কোনো ইনোভেশনস হয়ে থাকে, সে বিষয়েও তোমাকে কিন্তু অ্যাওয়ার্ড থাকতে হবে। ঠিক আছে? আহ, একদম খুব সুন্দর বললেন স্যার। এরপরে আমরা যে বিষয়টা স্যারের কাছ থেকেই জানতে চাইবো, তার কারণ হচ্ছে স্যারের বুঝতেই পারছো যে প্রাইমারি স্কুল শিক্ষকের থেকে শুরু করে একদম কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ দেওয়া পর্যন্ত অভিজ্ঞতা রয়েছে এবং অনেক ইন্টারভিউ নিয়েছেনও স্যার বিগত দিনে। তো আমার এখানে স্যারের কাছে একটা জিনিস জানার থাকবে, কারণ এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকে একটুখানি বিভ্রান্ত যে আমি আমার লিস্টে আদৌ নাম আসবে কি না, সেটা আমি এখনো পর্যন্ত জানি না, আমি এখন ইন্টারভিউর প্রস্তুতি শুরু করব না। বা কেউ কেউ ভাবছে যে রিটিনটা তো কোয়ালিফাই করে ফেলেছি, সুতরাং আমার যদি রিটিনে ভালো মার্কস থাকে তাহলে আমি ইন্টারভিউতে তো আমার হয়েই যাবে, এরকম একটা মাইন্ডসেট নিয়ে রয়েছে। ইন্টারভিউর নম্বর কিভাবে একজন ফাইনালি সিলেক্টেড হবে কি হবে না সেটা নির্ধারণ করে দেবে, সেই বিষয়ে আপনার অভিজ্ঞতা যদি একটু বলেন স্যার। একদম, মানে স্যার তো একদম দেখতে পাচ্ছি আমি, আমার থেকেও খুব বেশি এই ব্যাপারগুলো নিয়ে ঠিকঠাক ভাবে ইয়ে করেছে, চর্চা করেছেন, মানে ভেবেছেন আপনাদের জন্য বা তোমাদের জন্য। ঠিক, ইন্টারভিউ হচ্ছে, আমি প্রথমেও যেটা বলেছি এখনো বলছি, বিগেস্ট এক্সামিনেশন। রিটেন তো শিশু পরীক্ষা, রিটেন তুমি দুরাত বা ২ মাস, ৪ মাস, ৫ মাস পরিশ্রম করলে পার করতে পারবে, কিন্তু ইন্টারভিউ মানে ৩-৪টে মানুষের মন জয় করে আসতে হবে, ৩-৪টে মানুষকেই তোমাকে
তৃপ্ত করতে হবে। খুব সুন্দর বাংলা হচ্ছে তৃপ্ত। তাদেরকে ব্লেসিং, তাদের ব্লেসিংটা তোমাকে, ওই আশীর্বাদটা তোমার জীবনের পাথেও। তাই জন্য তোমাকে যেটা করতে হবে, এখন থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ আমি যে কথাগুলো খুব সহজে বলছি, এগুলো আমার দীর্ঘদিন চড় লাথি ধাক্কা চুলটানা নাকটানা খেয়ে শেখা। ওই জন্য এটা এক সপ্তাহ এক মাসে বিষয় নয়। এবং আমি তো তোমাদেরকে বললাম আমাদের আজকেও একটা মিটিং রয়েছে এসএসসি সংক্রান্তই, গুগল মিটেই। তোমাদের নভেম্বরের 9 তারিখ থেকেই দেখবে শুরু হবে। তো সেই ক্ষেত্রে বলবো সময়টা খুব বেশি নেই হাতে, আমরা পুজোর মাসটায় পাচ্ছি এবং তারপরে কিছুটা দিন পাবো। এই সময়টাতে তোমরা অবশ্যই নিজেকে তৈরি করো, ইন্টারভিউর জন্য তৈরি করো। আর মার্কসের ক্ষেত্রে আমি একটু বলে দিই এখানে, আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে তোমাদের রিটেনের যে মার্কস পেয়েছো রিটেন পরীক্ষাতে, সেই রিটেনের মার্কসের সঙ্গে তোমাদের একাডেমিক যেটা আছে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ ক্লাস মাস্টার্স এবং বিএড, এই যে কটি পরীক্ষার কথা আমি তোমাদেরকে বললাম, এই সমস্ত কটি পরীক্ষা একত্রিত করে যা সর্বোচ্চ ভ্যালুয়েশন হচ্ছে 10। এই 10-এর মধ্যে তুমি কত পাচ্ছ? 10-এর মধ্যে কেউ 8 পেয়েছো, কেউ 10 পেয়েছো, বা কেউ বা তোমরা 6 পেয়েছো। তাহলে রিটেনে যে মার্কসটা পেয়েছো, রিটেনের মার্কসের সঙ্গে এই মার্কসটাকে অ্যাড করতে হবে। অ্যাড করে যে ফিগারটা আসবে, সেই ফিগারটা যদি 62 এর উপরে থাকে, অর্থাৎ কেউ রিটেনে পেয়েছে 54 আর তার একাডেমিক আছে 8, তাহলে 54 আর 8 হচ্ছে 62। তাহলে তোমার যদি 62 থাকে, তাহলে আমার যেন সিক্স সেন্স বলছে যে তাহলে তুমি মনে মনে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিও। এবার আমি একটা কথা বলি, একটা মানে খুব বড় জোকস, সেটা এখন আমাদের যারা ইউটিউবার রয়েছে, ইউটিউবার, হ্যাঁ, আমাদের স্যার ডক্টর রামকৃষ্ণ মন্ডল, তিনি বই লিখেছেন, তার একটা পরিচিতি রয়েছে। এই যে এটা তো স্যারেরই বই, স্যার আমাকে হুগলি কলেজিয়েট স্কুলে তিনি চুচুড়াতে এসে আমার হাতে দিয়ে গেছিলেন, আমি কাছে রেখেছি সামনে। তো স্যারের একটা পরিচিতি আছে, কিন্তু ইউটিউবারের কোনো পরিচিতি নেই। আমাকে একজন ইউটিউবার বলছে যে স্যার, এখন সব থেকে মার্কেটে খাচ্ছে আপনার এসএসসির কাট অফ কত হবে। এই কাট অফ ধারণাটাই একটা ভুল কনসেপ্ট, কাট অফটাই ভুল কনসেপ্ট, একটা মিথ। কেন মিথ? আমি গত সপ্তাহে শুনলাম, লাস্ট শুক্রবারে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলার যত সেন্টার ছিল তার ওয়েমার কালেক্টেড হয়েছে। সেই ওয়েমারগুলো সেন্ট্রালাইজড ভাবে কলকাতাতে একত্রিত হবে, ওয়েমারগুলো স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পরে কমিশন বুঝতে পারবে যে সর্বনিম্ন ইতিহাসে কত হলো আর সর্বোচ্চ 60-এর মধ্যে কত হলো। তাহলে আমার দেখা গেল 60-এর মধ্যে 60 পেয়েছে 50 জন, 59 পেয়েছে আমাদের 150 জন, তাই তো? এইভাবে তারা দেখলো যে আমাদের ছেলেমেয়েরা কত মার্কস পেয়েছে। এবারে দেখা হয় যে আমাদের শূন্যপদ কত আছে। দেখা গেল ইতিহাসে শূন্যপদ আছে 200। তাহলে 200টা পদের জন্য তারা নিশ্চয়ই 200 জনকে ডাকবে না। 200টা পদের জন্য তারা 1:6 যদি ডাকে, তাহলে 1200 জনকে ডাকবে। যদি তোমার 1.6 ডাকে, তাহলে আরেকটু কমে যাবে। তাহলে যে শূন্য পদ, সেই শূন্য পদের সঙ্গে তারা যতজনকে ডাকবে ততজনের মার্কসটা নামবে আস্তে আস্তে। তাহলে 60, 50 জনকে নিয়ে নিল, 59 পেয়েছে 150 জন, ওদেরকে নিয়ে নিল। এইভাবে আস্তে 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 মার্কসটা হয়তো 51-তে গিয়ে থামলো। তাহলে কাট অফ হলো 51। তাহলে এই কাট অফটা কি করে এখন বলছে ইউটিউবাররা? ইউটিউবার নিজে উচ্চ মাধ্যমিক পাস, সে খুব ভালো এডিটিং জানে, সে বুঝে গিয়েছে বাংলাদেশের ঢাকা থেকে পশ্চিমবঙ্গের এসএসসি কাট অফ মার্কস বলছে। এর থেকে লজ্জা আর আমাদের কি হতে পারে? সারপ্রাইজিং, ঢাকা থেকে রাজশাহী থেকে ইউটিউবের ভিডিও করেছে যে কাট অফ মার্কস এবার অমুক আসছে, আর আমরা বোকার মতো সেটা নিয়ে মাতামাতি করছি। মুর্শিদাবাদের একজন শিক্ষক দেখছি, তার একটা গ্রুপ আমি দেখছিলাম, পাগলের মতন সব ভুল তথ্য দিচ্ছে, একদম ভুল। তোমরা তৈরি করো, নিজেদেরকে ইন্টারভিউর জন্য রেডি করো। কাট অফ যা হবে, তুমি তো পড়াশোনার বাইরে অন্য কোনো চর্চা করছো না, ইন্টারভিউর জন্য তুমি পড়ছো, মানে সেটা তুমি পিএসসির জন্য পড়ছো। সামনেই পিএসসির পরীক্ষাতে, পিএসসি নাকি স্যার, আমি ভুল বললাম নাকি না, রামকৃষ্ণ স্যার? না, একেবারেই না। এবারে যেটা স্যার বলেই দিলেন, যেটা আমরা এর পরবর্তীকালেও বলতাম, স্যারের কাছ থেকে জেনেও নিতাম, কারণ ইন্ডিকেটিভ নোটিফিকেশন হয়ে গেছে
এবং পিএসসির পরীক্ষা কিন্তু মোটামুটি তার যে ডিটেল নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে যাবে মোটামুটি, আমরা জানি যে ভাইফোঁটার পরে পরেই শুরু হয়ে যাবে, অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক নাগাদ সেটা শুরু হওয়ার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে পিএসসির পরীক্ষা আছে, পিএসসির পরীক্ষা তো হবে, পিএসসির পরীক্ষাতেও প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি আছে। স্যার যে স্কুলে বর্তমানে যে পিএসসি দিয়েই বর্তমানে স্কুলে চাকরি করছেন, এবং পিএসসির স্কুলে চাকরি করার অনেক অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজ গুলো জানলে আপনারা নিশ্চয়ই চাইবেন যে হ্যাঁ আমিও পিএসসি স্কুলে বা পিএসসি কলেজে চাকরি করি। একদমই স্যার, স্যার আপনি কন্টিনিউ। একদম। তাহলে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে ইন্টারভিউর জন্য তোমরা রেডি হলে ওটা কোনো ক্ষতির কিছু নয়, ওটা বরঞ্চ তোমাদের লাভই হলো তোমরা পড়াশুনোর মধ্যে থাকলে। কেননা তুমি এখন নভেম্বর মাসে ইন্টারভিউর 10 দিন বা 15 দিন আগে তোমার ফোনে একটা মেসেজ এলো যে কি বলবো যে ইউ আর সিলেক্টেড ফর 2 and SLST এক্সামিনেশন, সরি সিলেক্টেড ফর ইন্টারভিউ বলে একটা ডেট দিয়ে দিল, আর তোমাদেরকে 10টা দিন সময় দিয়ে দিল। তাহলে তুমি 10 দিনের মধ্যে কি করবে আমাকে বলো তো? তুমি কোন ইউটিউবারকে ধরবে? কোন ইউটিউবার তোমার উত্তরটা দেবে আমাকে বলো, যে স্যার অমুক ইউটিউবার আমার উত্তরটা দেবে, বা অমুক ইউটিউবার আমাকে 1 মাস হাতে সময় দিয়ে দিবে? পারবে? কেউ পারবে না। কাজেই তোমার ক্ষতি হয়ে গেল। সেই দিক থেকে বলবো তোমরা বিভ্রান্ত না হয়ে তোমাদের কাট অফ মার্কস কত হবে সেটা না খুঁজে তোমরা নিজেদেরকে, যাদের 62-র উপরে আছে বলে আমার মনে হচ্ছে, আমার ধারণা ভুলও হতে পারে বা ঠিকও হতে পারে, কিন্তু আমি মনে করি 62-র উপরে থাকলে তোমরা নিজেদেরকে আস্তে আস্তে রেডি করো। হ্যাঁ, আমি ডক্টর দীপঙ্কর ঘোষ তোমাদের বলে যাচ্ছি, 62-র উপরে থাকলে আমার মনে হয় তোমাদের ভালো হবে। ঠিক আছে কি? মানে তোমরা, এটা আমার সিক্স সেন্স বলছে, আমার কোনো গোপন সূত্র নেই, কোনো চ্যানেল নেই, কিচ্ছু নেই, একজন সাধারণ নিপাট মানুষ হয়ে বলছি যে এটা হলে তোমাদের ভালো হতে। কারণ আমিও তো তোমাদেরই যুগেরই ছাত্র, তোমাদের যুগেই লড়াই করে উঠে এসেছি, আমার 19-এ জয়েনিং পিএসসিতে। কাজেই তোমরা নিজেদেরকে তৈরি করো, নিজেদেরকে রেডি করো, খামোকা বসে থেকে সময় নষ্ট করো না। কেমন? এবারে স্যার যে বিষয়টা আজকে সাবজেক্টে ঢোকার আগে, সাবজেক্টের ইতিহাস বিষয়ে আলোচনা করার আগে স্যারের কাছ থেকে, এখানে ইতিহাস ছাড়াও অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরা রয়েছেন, তাই আমার মনে হয় যে প্রথমে বিষয়ের মধ্যে যাওয়ার আগে আমরা ইন জেনারেল কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে স্যারকে আরেকটা সেশনে আমরা চাইবো যেখানে স্যার বিষয় কেন্দ্রিক আলোচনা করবেন। তো যে জায়গাটা সব থেকে বড় ভুল হয়ে যায় স্যার ইন্টারভিউর পাশাপাশি, যেহেতু ডেমনস্ট্রেশনের জায়গাটা রয়েছে, অনেকে ধারণা করে বসে থাকে যে আমি টিউশন পড়াই কিংবা আমি প্রাইভেট স্কুলে পড়াই, এবং গত রোববার যখন আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজে যে মক ইন্টারভিউটা নিলাম, এখানে সাবিনা রুবিনা এরা আছে আমি দেখতে পাচ্ছি, এবং ওখানে একজন ছিলেন যিনি শ্রী চৈতন্য টেকনো স্কুলের মতো এরকম একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে তিনি কিন্তু বেশ কয়েক বছর পড়িয়ে আসছেন, এবং সেটা একটা মানে প্যান ইন্ডিয়া লেভেলের একটা কিন্তু দুর্দান্ত ইন্টারন্যাশনাল স্কুল। তো সেই ইন্টারন্যাশনাল স্কুলে উনি দীর্ঘদিন পড়াচ্ছেন, সাবজেক্ট নলেজ ভীষণ ভালো, কিন্তু মক ইন্টারভিউতে এসে তিনি যা পারফরমেন্স করলেন, উনি নিজেই তারপর বললেন যে যদি আমি এইভাবে ইন্টারভিউ দিই, এইভাবেই যদি আমি মানে ডেমনস্ট্রেশন দিই, তাহলে আমি পাবো না। তো এই যে অনেকের মধ্যে ধারণা থাকে যে আমি টিউশন পড়াই, আমি স্কুলে পার্ট টাইম করি কিংবা প্রাইভেট স্কুলে পড়াই, তার মানে আমি খুব ভালো ডেমনস্ট্রেশন দিতে পারবো, সেই জায়গায় একটা ওভার কনফিডেন্স থাকে। কিন্তু যদি মক ইন্টারভিউ না দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজের কোন লেভেলে আছে এবং হঠাৎ করে ওই ওভার কনফিডেন্স তাকে কোন জায়গায় ফেলে দিতে পারে, সেটা কিন্তু অ্যাসেসমেন্ট করতে পারে না। তো এই জায়গাতে দাঁড়িয়ে এই এক্সাম্পলটা দেখলাম বলেই আমার আপনাকে যেহেতু পেয়েছি, তাই আপনার সঙ্গে বিষয়টা শেয়ার করার প্রয়োজন মনে করলাম। তো এই ক্ষেত্রে যদি আমরা বলি যে প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি কি হওয়া উচিত বা থিঙ্কিংটা
কি হওয়া উচিত স্যার? গত এপ্রিল মাসে আমরা 2025-এর এপ্রিল মাসে বিধাননগর যে স্টেশন আছে, বিধাননগর স্টেশন থেকে নেমে সল্টলেকের দিকে যেতে ওখানে একটা সিবিএসসি বোর্ডের স্কুল আছে। হ্যাঁ, খুব বড় স্কুল, একটু ভিতরটাতে স্কুলটা, প্রচুর স্টুডেন্ট। সেই স্কুলে একটা ইতিহাসের আর কি শিক্ষিকা নেওয়া হবে। তো তার একটা ইন্টারভিউ ছিল এবং সেখানে আর কি এক্সপার্ট হিসেবে আমাকে ডাকা হয়েছিল। আমি ছিলাম, এবং আমার আরো একজন মানে অধ্যাপিকা বান্ধবী ছিলেন, ওখানকার প্রিন্সিপাল ছিলেন, ছিলেন আমার পূর্ববর্তী কলেজের অধ্যাপক। তো আমি দেখলাম, অবাক হয়ে গেলাম যে প্রায় 30 জন ছাত্রছাত্রী বা চাকরি প্রার্থী ইন্টারভিউ দিলেন। আমরা নেহাতি বাধ্য হয়ে একটি মেয়েকে চাকরি দিতে বাধ্যই হলাম বলা যায়, কিন্তু কারোর ডেমনস্ট্রেশন মানে একদমই ঠিকঠাক হলো না। আমরা নিজেরাও খুব কনফিউজড হয়েছি এবং অনেকের একাডেমিক দেখলাম খুবই ভালো, সমৃদ্ধ একাডেমিক রয়েছে তাদের, মানে যে একাডেমিকের পরে আর কিছু কথা বলার জায়গা নেই। অ্যাকচুয়ালি কি, ডেমনস্ট্রেশন জিনিসটা হচ্ছে যে আমরা বাড়িতে নিজেদেরকে কতটা প্রস্তুত করেছি। ইন্টারভিউ বোর্ড হচ্ছে একটা মঞ্চ, ওটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। ওখানে সেই মেয়েটি বা সেই ছেলেটি সব থেকে ভালো ডান্স করতে পারবে বা গান গাইতে পারবে, যে অনুষ্ঠানের আগে 1000 বার তার ঘরে ডান্স করেছে বা 1000 বার তার ঘরে সে গান গেয়েছে। বস্তুত তোমাদেরকে, আপনাদেরকে বাড়িতে সুনির্দিষ্ট কিছু টপিকস, ইতিহাসের বা যার যে সাবজেক্ট, সুনির্দিষ্ট কিছু টপিকস ধরে সুন্দর করে তৈরি করতে হবে। শুরুতে যেমন স্যার বললেন যে ইন্টারভিউর কতগুলো পার্ট রয়েছে, আমার খুব ভালো লাগলো, ঠিকই বলেছেন। আমরা যদি সে স্যারের কথা দিয়ে এটাকে ভাগ করি, পরিচিতি পর্ব, জেলা পরিচিতি পর্ব, নিজের সাবজেক্ট সম্পর্কে জ্ঞান, আর কনক্লুশন বা উপসংহার। তেমনি যে কোনো ডেমনস্ট্রেশন বা ডেমো ক্লাস বা প্রতিলিপি ক্লাস, সেই ক্লাসেরও কিন্তু একটা সূচনা থাকবে, মূল আলোচনা থাকবে, প্রশ্নোত্তর পর্ব থাকবে, তার উপসংহার থাকবে। এটা খুব ইজি নয়। আমরা এখানেই যদি তোমাদেরকে ভিডিওটা অন করে কথা বলতে বলি, তোমরা ঘাবড়ে যাবে। তাহলে যেখানে এত লাইট জ্বলছে, 4-5 জন মানুষ বসে আছেন, তার আগে অনেকটা প্রসেসিং এর মধ্য দিয়ে সেখানে পৌঁছাতে হয়েছে, সেটাও তো আমাদের মধ্যে একটা নার্ভাসনেস, একটা দুর্বলতার জায়গা তৈরি করবে। কাজেই এই দুর্বল জায়গাটা আমাকে হারিয়ে দিতে পারে জীবন যুদ্ধে। এই দুর্বলতাটাকে আমাকে একদম কুলে এসে পরাজিত করে দিতে পারে। কিন্তু আমি পরাজিত হতে চাই না। যদি আমি না চাই, তাহলে আমাকে অদ্য দিবস থেকে, আজকের থেকেই সাঁতারটা শিখতে হবে। আজকের থেকেই আমাকে কথা বলাটা রপ্ত করতে হবে এবং এই কথা বলাটা ইন্টারভিউর জন্য সব থেকে বড়, তুমি ভুল জানো। আমি একটা ছোট্ট বলি, ইউপিএসসি পরীক্ষার একটা মজা করে আমার স্যার আমাকে বলতেন, ইউপিএসসি পরীক্ষার ইন্টারভিউ হচ্ছে। তো সেই ইন্টারভিউ বোর্ডে একজনকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা আপনি তো সিঁড়ি দিয়ে উঠে এসছেন, বলছে হ্যাঁ স্যার। বলছে কতগুলো সিঁড়ির ধাপ আপনি অতিক্রমণ করে এসছেন? তো একজন বলতে পারলো না, বেরিয়ে গেল। পরের জন বলতে পারলো না, বেরিয়ে গেল। তারপরের জন বলল যে হ্যাঁ স্যার আমি জানি তো। বলছে কতগুলো? বলছে 25টা। বলছে শিওর? বলছে হ্যাঁ স্যার। বলছে শিওর? বলছে আমি 100% শিওর স্যার, আমি 25টা ধাপ অতিক্রম করে এখানে এসেছি। তখন ওরা বলছে হ্যাঁ একে দিয়েই মানে এসপির কাজ করানো যাবে, একে দিয়ে ডিএম এর কাজ করানো যাবে। অর্থাৎ কনফিডেন্স, কনফিডেন্স, হ্যাঁ 25টা, ঠিক আছে কি? অর্থাৎ মানে তোমাকে অত্যন্ত এই কনফিডেন্স তোমার মধ্যে কখন আসবে? যখন তুমি মোটামুটি তোমার বিষয়টাকে তোমার গ্রিপের মধ্যে নিয়ে চলে আসতে পারবে। যখন গ্রিপে তোমার বিষয় থাকবে, তখন এমনি তোমার কনফিডেন্স লেভেল ইনক্রিজ করে যাবে, বেড়ে যাবে। এখন তুমি পরীক্ষার 10 দিন আগে শুনেছো যে তুমি ইন্টারভিউতে ডাক পেয়েছো, তোমার ওখানেই কিন্তু তুমি হাফ শেষ, যে আমি কি করে কি করব। ঠিক আছে কি? বস্তুত এটাই সেই উপযুক্ত সময় যে তুমি রোজ ফোনে দেখছো যে তুমি ডাক পেয়েছো, একটা পজিটিভ ভাবনা।
এটা দুটো গুণ আছে, এক পজিটিভ ভাবনা, আর দুই হচ্ছে তুমি বিষয়ের মধ্যে থেকে বিষয়ী হয়ে উঠেছো। অর্থাৎ তুমি বিষয়ের বাইরে, পরীক্ষা মিটে গিয়েছে আবার ফোনাফোনি, আবার ভিডিও কলাকলি, আবার ঝগড়াঝাগড়ি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ওই হ্যান ত্যানের মধ্যে ডুবে গিয়েছো, মানে শেষ। তুমি যেহেতু নিজেকে একটা সিস্টেমের মধ্য দিয়ে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য রেডি করে তুমি পরীক্ষা দিয়েছো, তাই তোমার মধ্যে এখনো সেই রেসটা রয়েছে। এই রেসটা 14 তারিখের পরে নিম্নমুখী হয়েছে, তোমাকে আজকে থেকে আবার ঊর্ধ্বমুখী ওটাকে বাড়িয়ে তুলতে হবে, তাহলে তুমি জিতে যাবে। আর নতুবা তুমি কিন্তু হেরে যাবে। ইন্টারভিউ খুব ইজি জায়গা নয়, ইন্টারভিউ বোর্ড সাংঘাতিক জায়গা। কারণ 4-5 জন থাকবে, কেউ কুচুটে মনের, কেউ উন্মুক্ত মনের, কেউ তোমার জেলার, কেউ তোমার জেলার বাইরের, কেউ তোমার প্রতিষ্ঠানকে পছন্দ করে, কেউ করে না। ঠিক আছে কি, এতজনকে ম্যানেজ করতে হবে, এবং সেই ম্যানেজ করতে গেলে দরকার একটা সুস্থ মন, একটা দৃঢ় মানসিকতা, আর সেটা সঠিক প্রিপারেশনের মধ্যেই সম্ভব, আদারওয়াইজ নয়। ওকে। আমরা আরেকটা বিষয় আমি স্যারের কাছ থেকে জেনে নেব, কারণ এই জায়গাতে স্যারের অভিজ্ঞতা প্রচুর, এবং আমি ব্যক্তিগতভাবেও নিজে বিভিন্ন ইন্টারভিউ দিয়ে দেখেছি যে স্যার যেহেতু বললেন যে ইন্টারভিউ বোর্ডে বিভিন্ন মানসিকতার অধ্যাপকরা থাকবেন, এবং তারা কিন্তু মানে বিভিন্ন রকম সিচুয়েশনে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, এবং তুমি কিভাবে সেই সিচুয়েশনকে হ্যান্ডেল করছো সেটা দেখতে চাইবেন। যেরকম আমার ক্ষেত্রে হয়েছিল, একটা ইন্টারভিউতে একজন ইউনিভার্সিটির অধ্যাপিকা আমাকে বলেছিলেন, আমার মানে প্রসঙ্গের বাইরেই কথাটা বলেছিলেন। উনি হঠাৎ করে বিভিন্ন প্রশ্ন করতে করতে বললেন, সুন্দরবন কেন্দ্রিক প্রশ্নটা চলছিল, বললেন যে সুন্দরবন এলাকাটা ভারতবর্ষে বেশি না বাংলাদেশে বেশি, এবং তারপরে আমার উত্তর দিতে না দিতে আরেকজন প্রফেসর আরেকটা প্রশ্ন করে ফেললেন। এবার তুমি এক্ষেত্রে কি করবে? মানে ওই যে অধ্যাপিকা আমাকে প্রশ্ন করলেন, সেই অধ্যাপিকার আমি প্রশ্নের উত্তর দেব, তারপরে উনারটা দেব, নাকি উনি আবার কাউন্টার একটা প্রশ্ন করে ফেলেছেন, কারটা দেবো, এই কনফিউশন হয়ে যাওয়া। এখন মনে হচ্ছে যে হ্যাঁ, আমি অধ্যাপিকারটা যেহেতু প্রথমে বলেছেন প্রথমে দেব, তারপরে স্যারের দেব। মাথায় রাখতে হবে, এক্ষেত্রে যদি তুমি স্যারকে সরাসরি অ্যাড্রেস না করো, তাহলে তো স্যারের খারাপ লাগতে পারে। তো এই রকম সিচুয়েশন এলে স্যার কি করা উচিত, আপনি যদি একটু বলেন। একদম খুব খুব সুন্দর একটা জায়গা করেছে, ভালো, মানে একদম মানে সত্যি আপনি ভালো জায়গাগুলোকে ধরছেন। এই ক্ষেত্রে যেটা তোমাকে করতে হবে, যে সেই উত্তর, যিনি যে দুটো প্রশ্ন করেছেন, সেই দুটো প্রশ্নের মধ্যে দেখতে হবে যে কোন উত্তরটা আপনার সব থেকে ভালো জানা আছে, মানে আপনি খুব ভালো বলতে পারবেন, ভালো ট্রেনিং প্রাপ্ত। অর্থাৎ আপনি যে উত্তরটা যখন ভালো দিলেন, মানে যিনি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন তাকে কিছুটা ঘাবড়ে দিলেন, মানে আপনি মাইলেজ, মানে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, মানে কি আপনি একটা উত্তর দিচ্ছেন আর মার্কস কুড়োচ্ছেন কুড়োচ্ছেন। এবারে কি, আপনার সামনে অবস্ট্যাকেল একটা জায়গা চলে এসছে, দুটো কোশ্চেন ছেড়ে দিয়েছে। এই দুটো কোশ্চেনের মধ্যে কে আগে বা কে পরে করেছে, এটা আমি বলবো দেখবার নয়। আপনি যেটা ভালো জানেন যে উত্তরটা, সেই উত্তরটা দিন। দেওয়ার পরে দেখুন যে দ্বিতীয় যে প্রশ্নটা করেছিলেন, তিনি হয়তো এই উত্তরটাতে এত মোহিত হয়ে গেলেন, তিনি তার উত্তরটা আবার নিজেই রিডিউস করে হয়তো তিনি অন্য প্রশ্ন করেছেন। তবে এখানে একটা জিনিস কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, স্যারকেও বলবো, স্কিপ করা যাবে না, মানে লাভ দিয়ে চলে যাওয়া যাবে না। মানে আমি ধর, আমাকে বললো একজন স্যার, রামকৃষ্ণ স্যার প্রশ্ন করেছেন, স্যার রিং ফেন্স থিওরি কি? আবার আর একজন প্রশ্ন করলো, আচ্ছা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছে? তো আমি রিং ফেন্স থিওরিটা খুব ভালো জানি, তো আমি আগে রিং ফেন্স থিওরি দিয়ে আমার জানা, যে আমি জানি, আমার জ্ঞান আছে, এটাকে নিজেকে আমি প্রকাশ করে নেব, মানে নিজেকে আগে বিজ্ঞাপন দিয়ে নেবো, বাংলা যেটা বলে, নিজেকে আগে আমার মানে নিজেকে পাবলিসিটি করিয়ে নেব। তারপরে আমার কথা হবে যে হ্যাঁ ম্যাম আপনি যেটা বলেছিলেন, মানে আমি যে সেটাও মনে রেখেছি, তাকে অসম্মান করলাম না। যে ম্যাম আপনি যেটি জানতে চেয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছে, ম্যাম আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলি 1939 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর, অনেকের মতে আবার 1 সেপ্টেম্বর। ব্যাস, এই মানে তুমি তাকেও শ্রদ্ধা করলেন, এনাকেও। কিন্তু তুমি রিং ফেন্স থিওরিটা যখন বললে এত সুন্দর করে, তোমার এতবার করে পড়া আছে, তাতে তো উনি এমনি মুগ্ধ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু কখনো স্কিপ করবে না, মানে তুমি সবসময়ের জন্য তোমার চোখ থাকবে প্রত্যেকের দিকে, এবং চোখে চোখ রেখে কথা বলতে হবে। ঠিক আছে,
আর আগে পরে হতেই পারে, এটা কোনো বিষয় না, যদি খুব ইগোয়েস্টিক মানুষ না থাকে, যদি খুব ইগোর মানুষ না থাকে, যে তুমি যে উত্তরটা ভালো জানো সেটা দিয়ে নিলে এই কারণেই এটা তোমার একটা পাবলিসিটি। এমন হতে পারে যে তুমি প্রথম উত্তরটা দিতে দিতে গিয়ে, ধরো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল ওই উত্তরটা দিতে গিয়েছো, গিয়ে তোমার ওখানে থামিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢুকিয়ে দিয়েছে, তাহলে তোমার পড়া জিনিসটা আর বলতে পারলে না, রিং ফেন্সটা। ও আচ্ছা, 3 সেপ্টেম্বর, আচ্ছা বলো তো এই যুদ্ধে রাশিয়ার ভূমিকা কি ছিল, বা এই যুদ্ধে কেন তোমার তোষণ নীতি কথাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলারের প্রতি নেওয়া হয়েছিল, বা কারা এই তোষণ নীতি নিয়েছিল, নেভিল চেম্বারলেন কে, ওদিকে ঘুরে যেতে পারে। তাহলে তোমার এই যে একটা বিরাট জানার জায়গা, মানে তুমি এত সুন্দর করে খাবারটা রেডি রেখেছিলে, ওটা তুমি ওদেরকে মানে দিতে পারলে না। এটা যেন না হয়, তোমার যেটা ভালো জানা, মানে আমি আমার ক্ষেত্রে করেছি, সেটা তুমি আগে দিয়ে দাও, তারপরে সেকেন্ডকে ধরো। ঠিক একদমই আছে। তাই, একদমই তাই। আর স্যারের কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, কারণ স্যার যেহেতু মানে সাইকোলজির দিকটাও ভালো জানেন এবং এডুকেশনেও যথেষ্ট নলেজ আছে। আমি ব্যক্তিগতভাবে জানি স্যারকে, কারণ আমার বিএড আর স্যারের বিএড একই কলেজ থেকে, এবং আমাদের বিএডটা ওই শুধুমাত্র বিএড করার জন্য, পাস করার জন্য বিএড করানো হয় না, সেটা স্যার জানেন। বিএডে আমরা খুব ভালো করে বিএডটা করি এবং শিখি, এবং সেখানে সেই জায়গাটা আমাদের পরবর্তীকালে কতটা কাজে আসে সেটা আমরা পরবর্তীকালে অনুভব করেছি। আমরা একটা জিনিস অবজার্ভ করেছি ছাত্রছাত্রীদের মধ্যে, অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা একটু আহ, যাদের একটু পাবলিক স্পিকিং পাওয়ার কম, যারা মানুষের সঙ্গে কমিউনিকেশনটা করতে খানিকটা ইতস্তত বোধ করে। কিন্তু আবার কিছুটা ইগোইস্টিকও ব্যাপার রয়েছে, তারা ভাবে যে আমি পাবলিক স্পিকিং করি না ঠিক আছে, কিন্তু ইন্টারভিউ বোর্ডে আমি ঠিক মানে ম্যানেজ করে নেব। এবং ভুলটা হয় সেখানেই। এটা কিন্তু কোনো অভিনয় নয় যে আমি একটা অভিনয় করে দেব। সিচুয়েশন এমন ভাবে ক্রিয়েট হয়ে যাবে যেখানে কিন্তু যারা খুব ভালো পাবলিক স্পিকিং বা যাদের মধ্যে কমিউনিকেশন স্কিলটা ভালো নেই, তারা কিন্তু খুব সমস্যায় পড়ে। তো যে কারণে অনেক ক্ষেত্রে বলা হয় যে নতুন নতুন মানুষদের সঙ্গে কথা বলুন, নতুন নতুন অপরিচিত মানুষদের সঙ্গে কথা বলুন, কোনো একটা বিষয়কে আপনি বোঝান, এবং আপনার নতুন মানুষ দেখলে যে নিজেকে গুটিয়ে নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে বেরিয়ে আসুন। এটা সাইকোলজিতে একটা থিওরি আছে, আমি আর সেই ডিটেলসে যাচ্ছি না। কিন্তু এটার জন্য একটা বলা যেতে পারে প্র্যাকটিস দরকার হয়। তো এই জায়গাতে যাদের এই ধরনের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে আপনি কি অ্যাডভাইস দেবেন স্যার? একদম, যাদের বয়ফ্রেন্ড রয়েছে তারা বয়ফ্রেন্ডের সঙ্গে রোজ ঝগড়া করবে, যাদের গার্লফ্রেন্ড রয়েছে তারা ঝগড়া করবে তার সঙ্গে। কি ঝগড়া করবে? নতুন নতুন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে হবে, সেটা যুক্তিপূর্ণ। আমি খুব হাসির ছলে বললাম, কিন্তু এটা একদম হাসির বিষয় নয়। আমি যখন ইন্টারভিউর জন্য নিজেকে রেডি করছিলাম, তখন খুব মানে সত্যি আমার ভালো লাগছে, রামকৃষ্ণ স্যার এমন ভালো ভালো জায়গাগুলো ধরছেন, খুব ইন্টেলেকচুয়াল মানুষ উনিও। আহ, আমি তখন, আমার তো তখন কেউই ছিল না, না কিছুই। তো তখন আমি যেটা করেছিলাম, তোমাদেরকে আমি আমার নিজের জীবনের কথা বলছি, আমি ওই কল সেন্টারে কল করতাম, মানে ফোনে, ঠিক আছে, করে সেখানে আমি রীতিমতন তাদের সঙ্গে মানে আর্গুমেন্ট করতাম, আরে কেন আমার এই রিচার্জটা এই হচ্ছে তাই হচ্ছে। এবং আমি তাদের সঙ্গে মানে বিভিন্নভাবে কথা বলে আমি আমার স্পিকিং পাওয়ারটাকে, বা তার যে যুক্তি, সেই যুক্তিটাকে আমি খণ্ডন করতাম। আমি খুব মানে খুব মানে মানে হৃদয়ের থেকে বলছি, আমি এটা করেছি। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, হয়তো তারা আজকে নেই এই জগতের সঙ্গে। আমি যখন পিএসসির ইন্টারভিউ দিতে যাই, ওটা ছিল ইংলিশ মিডিয়াম পোস্ট। আমি একদম একটা গ্রামের ছেলে, আমার পড়াশোনাও ছিল বাংলা মাধ্যমে। বস্তুত পক্ষে আমার তো, আমি কার সঙ্গে ইংলিশে এটা করব। তো আমি রীতিমতন কল সেন্টারে ফোন করে ইংলিশে এটা আমি কথা বলতাম ওদের সঙ্গে। তোমাদের যাদের ভালো বন্ধু আছে, যাদের ভালো বান্ধবী আছে, বা যাদের মা বাবা আছে, বা যাদের কিছুই নেই, তাদের রামকৃষ্ণ স্যার রয়েছে, আমি রয়েছি, তোমাদের ছোট ভাই বোন মানে মানে এমন কারোর সঙ্গে তোমাকে কথা বলতে হবে
যে তোমার সমকক্ষ, অর্থাৎ তুমি এমএ বিএড করে মাধ্যমিক পাস লোকের সঙ্গে কথা বললে হবে না, তোমাকে ওই লেভেলের কাউকে খুঁজে বার করতে, এগুলো আমি করেছি আমার জীবনে, বার করতে হবে। বার করে তোমাকে তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন করতে হবে। যেমন ধরো তোমার বন্ধু প্রণব, আমার বন্ধু ছিল প্রণব, তুমি তাকে বললে আচ্ছা প্রণব তুই বলতো এই যে মুঘল সম্রাট আকবরের যে ধর্মনীতি, এটা কতটা মানে ওনার বিচক্ষণতার পরিচয় বলতো। তখন সে তার পক্ষে বলল, তুমি তার পক্ষে কিছু যুক্তি দিলে, আবার বললো আচ্ছা দেখতো তোর আহ, অশোক অশোক তুই চিন্তা করে দেখতো, তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না, জাপানের মানুষ তাকে চিনে গেল, চীনের মানুষ তাকে চিনে গেল, কোরিয়ার মানুষ তাকে চিনে গেল, কি এমন ব্যাপার? তখন তার গুড পয়েন্ট গুলো তোমরা আলোচনা করা শুরু করলে। অর্থাৎ কথা বলা, কথা বলা একটা শিল্প, কথা বলা একটা আর্ট। আমি আজকে তোমাদের ক্লাসে ঢোকার আগে আমি এই টাইমস অফ ইন্ডিয়া পেপারটা পড়ছিলাম। এই পেপারটাতে এক জায়গাতে একটা জিনিস, একটা মানে লেখা হয়েছে, মানে যার বাংলা হচ্ছে এটা, যে শিক্ষককে তৈরি করা যায় না, শিক্ষক একজন ভালো শিক্ষক তৈরি করা যায় না, ভালো শিক্ষক হচ্ছে জন্ম, মানে বাই বার্থ একজন ভালো শিক্ষকের জন্ম হয়। ঠিক আছে কি, মানে ওটা আমরা কেউ ক্রিয়েট করতে পারি না। কাজেই আমরা যেটা করতে পারি, আমাদের মধ্যে অনেক রকমের গুণ আছে, সেই গুণগুলোর মধ্যে মনে রাখার গুণ আছে, আমাদের মধ্যে কথা বলার গুণ আছে। কথা বলার গুণ যাদের মধ্যে আছে, তাদের সেই গুণটাকে একটা শৈল্পিক রূপ দিতে হবে, তার একটা সুন্দর মার্জিত রূপ দিতে হবে, গুছিয়ে কথা বলা একটা প্র্যাকটিস করতে হবে। বা যাদের মধ্যে এই গুণটা নেই, নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই পৃথিবীতে অসম্ভব নয়, তাদেরকে সেই জায়গাটা তৈরি করতে হবে। তার জন্য স্যার যেটি বললেন কথাটা খুব ভালো, অপরিচিত মানুষদের সঙ্গে যেমন তুমি কথা বলবে, তার পাশাপাশি তোমাকে কথা বলতে হবে পড়াশুনো জগতের লোকজনের সঙ্গে। কারণ কি, তুমি যে কথাটা বলছো, ধরো ইতিহাসের, তুমি অশোকের ধর্মনীতি তোমার যদি ভাইকে বোঝাও, বোনকে বোঝাও, ওরা তোমাকে আটকাতে পারবে না তুমি ঠিক না ভুল করছো। কিন্তু স্যার তোমাকে, রামকৃষ্ণ স্যার তোমাকে আটকাতে পারবে, যে তুমি এই জায়গাটা না বলে এটা বলো, বা আমি তোমাকে আটকাতে পারবো এটা না বলে এটা বলো। ঠিক আছে কি, তেমন এটারও দরকার। তাই ঘর এবং বাহির, এই দুটো শ্রেণীর পড়াশুনো জানা আবার না জানা, এই দু শ্রেণীর মানুষের সঙ্গেই তোমাদের কথা বলতে হবে। তবে হ্যাঁ, এই কথা বলতে গিয়ে আমি একটু সাবধান করে দিই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা বলে দিয়েছি মানে সোশ্যাল মিডিয়াতে গিয়ে অপরিচিত বন্ধুর সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাকাউন্টটা ফিউজ হয়ে গেল, বা তুমি বিপদে পড়ে গেলে, এটা করো না। তোমার পরিচিত, তোমার জানা, তোমার চেনা, যেখানে তোমার সিকিউরিটি রয়েছে, নতুবা আমি এবং রামকৃষ্ণ স্যার দুজনের দোষী হয়ে যাব, সেটা করো না অপরিচিত। আর জানাশোনার মধ্যে কথা বলো, ইতিহাস জগতের লোকজনের সঙ্গে কথা বলো। আরো ভালো হয় কোনো একটা প্ল্যাটফর্ম, কোনো একটা ছাতার তলায় তোমরা সপ্তাহে একদিন দুদিন করে মিট করে সেখানে তোমাদের অভিমত ব্যক্ত করলে, এটাও আরো ভালো খুব, যেমন আমরা আজকে এখানে মিট করেছি। হুম, এইভাবে তোমরা আলোচনা করতে পারো, এতে তোমাদের স্পিকিং পাওয়ার বাড়বে। একটা কি, আমরা হচ্ছে একটা মাটির তাল, একটা মাটির তালকে আমরা গরুর রূপ দিতে পারি, আবার তাকে রাজার রূপ দিতে পারি। তাহলে আজকের রিটেন দিয়ে এসে আমরা একটা মাটির তাল হয়েছি, তাহলে আমাকে গরুর রূপ দিতে গেলেও তার গায়ে মারতে হবে, গলা টলা টিপতে হবে, মানুষের রূপ দিতে গেলেও তাকে টেপন টোপন দিয়ে মানুষের রূপ দিতে হবে। তাই আমাদের একজন এই বকাঝকা করার লোক দরকার। এই ক্ষেত্রে আমি মনে করি টিচার কথাটা খুব ইনভ্যালিড, এই ক্ষেত্রে বলা যায় মেন্টর বা কাউন্সিলর, হুম, বা তোমার যিনি উপদেশ দেবেন, এমন একটা কিছু দরকার। কারণ তোমরা যারা এমএ বিএড করে এসছো, তোমরা সবাই কম বেশি, অল্প বেশি বিষয়টা জানো। রামকৃষ্ণ স্যারের ভূমিকা বা অন্যদের ভূমিকা হচ্ছে তোমাদের জাগিয়ে রাখা, যাতে তোমরা ঘুমিয়ে না পড়ো। ঘুমিয়ে পড়লে তোমাদের সামনে অন্যরা ব্যাটিং করে বেরিয়ে যাবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাই তোমাদেরকে কথা বলতে হবে, চর্চা করতে হবে, জেগে থাকতে হবে, এবং লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে। ঠিক আছে স্যার, আমি একটু উত্তরটা একটু বড় করে দিলাম, যাতে না, ওদের না, কাছে পুরো ক্লিয়ার হয়। একদম একদম ঠিকই বলেছেন। এবং যাতে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, আমি যেটা একদম। বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমরা যে এই যে একটা গ্রুপ ক্রিয়েট করেছি, সেখানে কিন্তু সবাই মোটামুটি সেম একটা পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। সুতরাং এই যে পিয়ার গ্রুপ তৈরি হলো, এই পিয়ার গ্রুপে কিন্তু আমরা
আহ, একে অপরকে খুব একটা চিনি না। হ্যাঁ, দু একজনের বন্ধু বান্ধব আছেন, সেটা গ্রুপটা ছোট, কিন্তু আমার দুজন বন্ধু হয়তো আমার এই গ্রুপে রয়েছেন, কিন্তু তার বাইরে আমার আরো 100 জন 200 জন রয়েছে। তাদের সঙ্গে কথা বলা এবং একাডেমিক আলোচনা, একাডেমিক ডিবেট, এইগুলো তৈরি করা উচিত। তার কারণ আমি মনে করি যে কোনো একটা প্রতিষ্ঠানে যখন কেউ ভর্তি হয়, তখন ছাত্রদের মধ্যে একটা অপরচুনিটি তৈরি হয়, পিয়ার গ্রুপ লার্নিং এর অপরচুনিটি। অর্থাৎ সেই পিয়ার গ্রুপ লার্নিং অপরচুনিটিটাকে আমি দেখতে পাই অধিকাংশ ক্ষেত্রে এই স্টুডেন্টরা তারা কিন্তু ব্যবহার করে না। আমি নিজে ব্যক্তিগতভাবে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের দীর্ঘদিন ছাত্র থাকার সুবাদে, এবং স্যার এবং আমি দুজনেই বিএড করেছিলাম শিক্ষণ মন্দির থেকে, সেই সুবাদে দেখেছি যে আমরা কিন্তু পিয়ার গ্রুপ লার্নিংটা করতাম, এবং আজও কিন্তু এই পিয়ার গ্রুপ লার্নিংটাই আমাদেরকে সব থেকে বেশি শেখায়। আহ, তো এই পিয়ার গ্রুপ লার্নিংটা কিন্তু আমি এটা মিন করতে চাইছি যে যাদের ক্ষেত্রে কমিউনিকেশনের প্রবলেম রয়েছে, যাদের কমিউনিকেটিভ পাওয়ারটা কম রয়েছে, যারা একটু অপরিচিত মানুষজন দেখলে নিজেদেরকে একটু গুটিয়ে রাখার প্রবণতা রয়েছে, তারা কিন্তু এই পিয়ার গ্রুপ যে ডিবেট, পিয়ার গ্রুপ লার্নিং, এইটাকে গুরুত্ব দেওয়া উচিত, এটাই বলতে চাইছিলাম। তো স্যারের ব্যস্ততা রয়েছে, আমি আজকে আমার একদম আলোচনার শেষ প্রশ্ন হিসাবেই স্যারের কাছে যে প্রশ্ন, এবং সাবজেক্টিভ প্রশ্ন খুব একটা আলোচনার জায়গা থাকলো না, কিন্তু আমি সব থেকে শেষে যে প্রশ্নটি করব সেটা একেবারে বিষয় কেন্দ্রিক। সেটা হচ্ছে ইতিহাসের একজন ছাত্র বা ছাত্রী তার সাবজেক্ট ডোমেনে তার নলেজ কতটা রয়েছে সেইটা বোঝানোর জন্য তার এই মুহূর্তে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। অনেকে ধারণা করে বসে থাকে যে আমার এসএলএসটি তে যে সিলেবাস ছিল সেই সিলেবাসের উপরে প্রশ্ন হবে। আবার অনেকে ধারণা করে থাকে যে আমি 9-10 এর পরীক্ষার্থী ছিলাম, তো 9-10 এ যা যা পড়ানো হয় সেগুলোর মধ্যে থেকে প্রশ্ন হবে। তো এই ক্ষেত্রে একটা যদি আপনি ধারণা বা রূপরেখা দেন তাহলে খুব ভালো হয়। এখানে কি আজকে যারা আছে সবাই কি ইতিহাসেরই, যারা ইতিহাসের বেশিরভাগই ইতিহাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। না স্যার, আমরা ইতিহাস নই। ও তোমরা পূর্বাশা, কিসের? আচ্ছা, পূর্বাশা যিনি আছেন তিনি আচ্ছা ইতিহাসের না, তিনি সায়েন্সের যতদূর আচ্ছা আচ্ছা, সম্ভব। ঠিক আছে ঠিক আছে। তো স্যার, একটা কথাই বলবো আমি, স্যারের হয়ে তোমাদেরকে বলছি, 9-10 এ পরীক্ষা দাও আর 11-12 এ পরীক্ষা দাও, ঠিক আছে কি? তুমি যে সেক্টরে বা যে সেগমেন্টেই বা যে সেকশনের জন্য পরীক্ষা দাও না কেন, তোমাকে ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে বলবো অ্যানসিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন, ইউরোপ, এই 4টি স্তরকে খুব ভালো করে তোমাকে খুঁটিয়ে পড়তে হবে। 9-10 এর জন্য দিয়েছি বলে 11-12 এর ব্যাপারটা দেখবো না, এটা কিন্তু একদমই নয়। বাট 11-12 এর জন্য আমি ডাক পেয়েছি মানে 9-10 দেখুন, এটা নয়। ইতিহাসের ক্ষেত্রে তোমরা এখন ভালো করে ফের ওই একই সিলেবাসটা অ্যানসিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন, ইউরোপ, এটাকে খুব ভালো করে রপ্ত করো, বারবার পড়ো। তার পাশাপাশি প্রত্যেকদিন নিউজ পেপারটা পড়ো, নিজের জেলা সম্পর্কে খোঁজ খবর রাখো, আর যেটা হচ্ছে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করো, কথা বলার জন্য শুরু করো। শামিমা স্যার আমার সাথে, আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স, সেটা তোমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে কি? অর্থাৎ নিজের পড়াশুনোটাকে কোনো একটা বেড়া দিয়ে বা পাঁচিল দিয়ে আটকে দিও না, এটাকে আরো স্প্রেড করো, এটাকে আরো বাড়াও। তোমার জ্ঞানের পরিধি, জানার পরিধি যত বাড়বে, তত ইন্টারভিউ বোর্ড মোকাবিলা করার শক্তি ও সুবিধা তোমার হবে। নিজেকে কোনো সিলেবাসে আটকে রেখো না, ওভারঅল পড়ো, ওভারঅল। আচ্ছা স্যার, রামকৃষ্ণ স্যার, হ্যাঁ, আমাকে তো 4টে, 4:30-এর দিকে ওরা আসবে নিতে, আপনি ঠিক ওদের ঠিক। থেকে প্রশ্ন শুরু করুন এবারে। ওরা কি হ্যাঁ, বলে আমরা শুরু, পরে আবার ঠিক একদিন ঠিক ওদের ঠিক সঙ্গে কথা হবে। ঠিক 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 একদম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এবার প্রশ্নগুলো একে একে করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, মাইকটা আনমিউট করে। কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার, হ্যাঁ আপনার, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ স্যার, প্রণাম নেবেন স্যার। হ্যাঁ বলছিলাম কে যে স্যার, বলছেন? ওই স্যার পূর্বাশা বলছি। হ্যাঁ বলুন।
হ্যাঁ, বলছিলাম যে স্যার মানে ওই পলিটিক্যাল ব্যাপার থেকে যে কোশ্চেন গুলো আসে, যেমন আমার আগেরটাতেই আমাকে জিজ্ঞেস করা হয়েছিল বিভিন্ন রকম, তো সেগুলো স্যার অ্যাটেন্ড করতে পারিনি। তো সেটা মানে কিভাবে কি ওটার প্রিপারেশন নেবো সেটা বুঝতে পারছি না। পূর্বাশা, তোমার সাবজেক্টটা কি আছে? আমার সাবজেক্টটা স্যার বায়োলজি। আচ্ছা, আমি তো বায়োলজি ব্যাপারে খুব বেশি বলতে পারবো না, আমার তো সাবজেক্ট হিস্ট্রি। সেহেতু তোমাকে মানে কি পলিটি বলতে কি বোঝাচ্ছ আমাকে একটু মানে না না, পলিটিক্যাল লোকাল, বলতে মানে স্যার আমি রাজনৈতিক। আমি এক সেকেন্ড আমি বলে দিচ্ছি এটা এটা কি হুম, হয়েছে স্যার, আপনার অনুমতি নিয়েই বলছি। লোকাল পলিটিক্স নিয়ে জানতে চাই, যেরকম ধরুন ও যে ব্লকে আছে, ও জানতে চাইলো যে ওই ব্লকের ধরুন সভাধিপতি কে আছে, বা ধরুন পঞ্চায়েত বা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার ক্ষেত্রে এরকম ভাবে জানতেই চায় যে সেখানে আহ, যিনি জেলা পরিষদের সভাপতি তার ভূমিকা কি, বা এরকম জানতে চায় যে মূলত লোকাল পলিটিক্স নিয়ে জানতে চায়, বা বুঝতে পেরেছি। বলে যে পাওয়ার অফ গভর্নর, পাওয়ার অফ চিফ মিনিস্টার, এগুলো সম্পর্কে জানতে চায়। বা বলতে পারে যে এখন বর্তমান গভর্নরের নাম কি তুমি কি জানো, বা হয়তো বলতে পারে যে বর্তমান আমাদের নতুন চিফ জাস্টিস যিনি হয়েছেন তার নাম কি। এই ধরনের প্রশ্ন আসলে আহ, একটু জানতে চাই, কারণ এই কনস্টিটিউশনটা সম্পর্কে একটা সম্যক ধারণা থাকুক, বা কনস্টিটিউশনের যে রিজিওনাল যে পলিটির যে পার্টটা রয়েছে সেটা সম্পর্কে অবশ্যই ধারণা থাকুক, সেটা জানতে চান। তো এই বিষয়ে বলি, আমরা কিন্তু ওই জায়গাটা আপনারা আমরা দেখবেন যে মেটেরিয়ালস দিয়ে দিচ্ছি। এছাড়া আপনাদের সব থেকে ভালো হয়, আমরা দেখবেন আমরা অ্যাপে দিয়ে দিয়েছি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টদের যখন আমরা ইন্টারভিউ নিচ্ছিলাম তখন কিন্তু ওই জাতীয় প্রশ্নগুলো কিন্তু করা হচ্ছে। ফলে সুতরাং ওই জায়গাগুলো দেখে নিলে মনে হয় সুবিধা হবে। আপনার কি মনে হয় স্যার? একদম ঠিকই বলেছেন। খুবই ঠিকঠাক বলেছেন। আমি একটু জেনে নিই, পূর্বাশা তোমাকে এক্স্যাক্টলি কোশ্চেনটা কি করেছিল একটু আমাকে যদি বলো। স্যার ওই গভর্নরের নামই জানতে চেয়েছিলেন। হ্যাঁ, গভর্নর নাম তো তুমি গভর্নরের নাম নিশ্চয়ই বলেছো। না স্যার, পারিনি তখন, মানে ওইগুলো না, অতটা জানতাম না। আচ্ছা, তাহলে তোমাকে যেটা করতে হবে, স্যার যেটা করেছেন অনেক বড় একটা কাজ, যেটা হচ্ছে যে তোমাদেরকে যে ধরো পশ্চিমবঙ্গের গভর্নর, কে কোন দপ্তরের মন্ত্রী আছেন, ঠিক আছে কি, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে। সেটা এখন থেকে শুরু করে দাও। পশ্চিমবঙ্গের কে রাজ্যপাল আছেন, তিনি কোন রাজ্যের মানুষ, বা কে মুখ্যমন্ত্রী আছেন, তার কি শিক্ষাগত যোগ্যতা, তার কি ভালো লাগে, ঠিক আছে কি, যতটুকু পারো জ্ঞানের পরিধিটাকে তোমাকে বাড়াতে হবে। এবং যেহেতু বর্তমান সমাজ ব্যবস্থা পলিটিক্যাল কেন্দ্রিক, এখন সবকিছুর মধ্যেই পলিটিক্স, বস্তুত পক্ষে তোমাকে সেই দিকগুলো একটু জেনে যেতে হবে, খোঁজ খবর নিতে হবে। স্যার তো বলছি তোমাদের কিছু মেটেরিয়ালস দিয়েছে, সেই জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও, দেখে দেখে নাও, ঠিক আছে? একদমই তাই। এবং এই ক্ষেত্রে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে যে এটা কিন্তু মানে পলিটিক্যাল সায়েন্সের জিকে, এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিকের যতগুলো সেগমেন্ট আছে, মানে ওয়েস্ট বেঙ্গল জিকের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল জিকের ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তার আর্ট অ্যান্ড কালচার, এবং তার ইকোনমি। এই সমস্তগুলোর থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে। মানে বা এটাও উনি বললেন বলে বলছি, বলতেই পারে যে পশ্চিমবঙ্গের বর্তমানে সর্বাধিক, আপনি তো একজন মহিলা, তো মহিলাদের জন্য পশ্চিমবঙ্গের কোন প্রকল্পটি আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত হয়েছে, এরকম প্রশ্ন করতেই পারে। বা সেই প্রকল্পটির সম্পর্কে তো বর্তমানে নানান রকম অভিমত আসছে। তো এই প্রকল্পটি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? বুঝতেই পারছেন যে আমরা কোন প্রকল্পের কথা বলছি। তো সেক্ষেত্রে বা এই যে ধরুন ওয়েলফেয়ার, যে যারা বিশেষ করে পলিটিক্স বা পলিটিক্স স্টুডেন্ট আছে, যে এখন ওয়েলফেয়ার পলিটিক্স নিয়ে কথাবার্তা হচ্ছে, তো তার একটা পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। তো আপনাকে হয়তো তার পজিটিভ দিকটাই উপস্থাপন করতে হবে। যদি ভাতার ক্ষেত্রে বলা হয়, এখানে ইকোনমিক্স এর একটা কিন্তু খুব বড় থিওরি রয়েছে, যে যদি আমরা আহ, অর্থটাকে বিভিন্নভাবে প্রচুর মানুষের মধ্যে সার্কুলেট করে দিই, তাহলে কিন্তু ইকোনমি ক্ষেত্রে একটা ভালো ইম্প্যাক্ট পড়ে। সেই জন্য যারা গরিব মানুষ তাদের হাতে টাকা দিলে তারা সেই টাকা খরচ করবে এবং একটা রোটেশন হবে।
তো এই রকম ভিউ পয়েন্ট গুলোর থেকেই এই ওয়েলফেয়ার বিষয়গুলো চলে আসে। তো সেই অ্যাঙ্গেলটাকে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। মনে রাখতে হবে আপনি যা কিছু বলবেন পশ্চিমবঙ্গ কেন্দ্রিক সেটা আপনাকে পজিটিভ বলতে হবে। আপনার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ যাই থাকুক না কেন বা দৃষ্টিভঙ্গি যাই থাকুক না কেন। স্যারের বোধহয় যেহেতু 4:30 বেজে গেল, সেই জন্য হয়তো স্যার চলে যাবেন। আমরা আর কোনো প্রশ্ন কি আপনাদের আছে? হ্যাঁ, বলছিলাম ওই স্টাডি মেটেরিয়ালটা দিয়েছেন বললেন, তো ওটা কি গ্রুপে দেওয়া হয়েছে স্যার? আমরা তো স্টাডি মেটেরিয়াল বলতে আমি এই অ্যাপে দুটো ভিডিও যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট তাদের ভিডিওগুলো আপলোড করে দিয়েছি। প্রথমের দিকে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টদের ইন্টারভিউ গুলো আপলোড করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে করে স্টুডেন্টরা এই যে আপনি বললেন যেহেতু আপনি 16 সালের ক্যান্ডিডেট ছিলেন এবং ইন্টারভিউ দিয়েছেন এবং বর্তমান স্কুলে চাকরি করছেন, আপনি বিষয়টি জানেন যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকেই করতে পারে। সে